আসসালামু আলাইকুম। আজকে হইলো সেকেন্ড টাইমার ব্যাচের ওরিয়েন্টেশন। না, ওরিয়েন্টেশন না, ফুল হ্যাক্স যে আপনি কিভাবে পড়াশোনা করবেন। আমি তো আপনাকে একটা রুটিন দিছি, তাই না? ওই রুটিন অনুসারে আমরা চলবো। রুটিনটা আমি আপনাকে কালকে এক্সপ্লেন করছি। এখন আপনি কি সবসময় আমার উপর ভরসা করে থাকবেন? হ্যাঁ, থাকবেন। কিন্তু আপনি যদি আগে আগে পড়তে চান, কি পড়বেন, কোন টপিক পড়বেন, আমার আপনাকে একটু দেখাই দেওয়া উচিত না বলেন? অবশ্যই দেখাই দেওয়া উচিত। তাহলে এখানে আমি কি কি দেখাই দিব? অনেকের কোশ্চেন ছিল, ভাইয়া কি পড়বো আসলে, আমাকে কোন কোন বই লাগবে, এগুলো একটু বলেন না। ওই জন্যই এই সেমিনারটা আজকে। হ্যাঁ, দেখেন এখানে আমি আপনাকে কি কি বলবো এটাকে এক্সপ্লেন করি। বাংলার কোন কোন টপিক পড়তে হবে। এই এই যে টপিক গুলো দেওয়া আছে, এগুলো সব ভার্সিটি টার্গেট করে, ওকে? নির্দিষ্ট কোন একটা ভার্সিটি না। বাংলার জন্য আপনি কোন টপিক শেষ করবেন, বাংলা সেকেন্ডের জন্য কোনগুলো শেষ করবেন, বাংলার জন্য কোন বই কিনবেন, অ্যাডিশনাল কি পড়বেন, বাংলা শেষ। ইংলিশের জন্য কোন টপিক পড়বেন, ইংলিশে 10টা ফ্রি ক্লাস। তারপর ইংলিশের মুখস্থ আইটেমের জন্য কোন টপিক পড়বেন, ইংলিশের বুক লিস্ট কি, শেষ। তারপর জিকের জন্য কোন টপিক পড়তে হবে, জিকের আপনার আন্তর্জাতিকের জন্য কোন টপিক পড়বেন, জিকে বুক লিস্ট কি, শেষ। তারপরে পারফেকশনের জন্য কোন কোর্সটা করবেন। তারপর এই যে বইয়ের চেহারাগুলো, আপনি তো বইয়ের চেহারাগুলো জানেন না, চেনেন? পানকড়ি বই, এটিএম বই, সবগুলো তো হয়তো বা চেনেন না। চেনা উচিত যেহেতু সেকেন্ড টাইমার। এটা ঢাবির ট্যাগলাইন দেওয়া থাকলেও ওই আপনার ফার্স্ট টাইমারের জন্য যা বই, সেকেন্ড টাইমারের জন্য একই বই। বই তো নতুন করে আর অন্য ব্র্যান্ডের সাজেস্ট করবো না, তাই না? সো এই বইগুলো আর কি সেমই। তারপর ক্লাস রুটিন, মানে গতদিন যেটা এক্সপ্লেন করছিলাম। আপনি যদি আমার ব্যাচে ভর্তি হয়ে না থাকেন, কোনো সমস্যা নেই। আপনি এই রুটিনটা ফলো করেন, ফলো করে আগে যান, তাও হবে। এই রুটিনটা আমার থেকে মেসেজ দিয়ে আমার থেকে কালেক্ট করে নিন, তাও হবে। এই যে এই রুটিনটা, এই রুটিন আমরা ক্লাস রুটিন আমাদের পেইড ব্যাচে এবং মুখস্থ আইটেমের রুটিন, এইভাবে আপনি প্রতিদিন পড়তে হবে, টপিকগুলো পড়তে হবে। কোন বই থেকে, ইংলিশটা মাস্টার গ্রামার, এটিএম বাংলা থেকে, মানে এই বাংলাটা এটিএম থেকে। এইগুলো কতদিন কিন্তু এক্সপ্লেন করছিলাম, এইগুলো না বেশি টাইম আমি নষ্ট করবো না। তারপর আমাদের গতবার যে 305 জন পাবলিকে চান্স হয়েছে, কতদিন দেখেছিলাম। তো আজকে আর শুরু তো দেখাবো না, লাস্টে সময় থাকলে দেখাবো, না হলে নাই। 10টা গিফট ক্লাস, এটা পরের কাহিনী। তো এইটুকু মিলাই আপনি আজকে বুঝবেন যে আপনার আসলে কোন কোন বই পড়তে হবে, কোন টপিকগুলো পড়তে হবে, আপনি কিভাবে আগাবেন, কিভাবে শুরু করবেন। এই একটা ইন্ট্রোডাকশন দিয়ে দিব, যাতে করে আমাদের সাথে তো আপনি আগাচ্ছেনই, পাশাপাশি নিজে এক্সট্রা পড়তে পারেন এবং আপনার পড়া যেন বিফলে না যায়। পারফেক্ট জিনিসটা যেন পড়েন, এই জিনিসটা আমি পুঙ্খানুপুঙ্খভাবে আজকে এখানে এক্সপ্লেন করব। আশা করি বুঝতে পারছেন যে ওরিয়েন্টেশন আর সেমিনারের মধ্যে ডিফারেন্সটা কোথায়, রাইট? ওকে, একদম প্রথম থেকে শুরু করা যাক। কথা বলতে বলতে আমি একদম সামনে চলে আসছি। দেখেন সেকেন্ড টাইম আমার এখানে কোথায় কোথায় লোগো দেওয়া আছে। এইখানে ঢাবি বাদে সবগুলোর লোগো দেওয়া আছে, তাই না? তার মানে সবগুলো ভার্সিটিতে আপনি সেকেন্ড টাইম দিতে পারবেন। কোথায় কোথায় সেকেন্ড টাইম দিতে পারবেন আমি এটা এখানে একটু মার্ক করে দিই সুবিধার্থে, ওকে? দাঁড়ান, চট্টগ্রাম ভার্সিটি আপনার মেইন টার্গেট হলো বি আর ডি ইউনিট, দুটাই কোন ইউনিট? আর্টস ইউনিট। পাশাপাশি আপনি যদি চান, বি 1 হলো চারুকলা, ডি 1 হলো খেলাধুলা ইউনিট, আর সি 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 হলো আপনার বিজনেস স্টাডিজ ইউনিট। সি এখন বর্তমানে ঢাকা ভার্সিটি আইবি এর মতো প্যাটার্ন। অ্যানালিটি আছে, জিকে আছে, অ্যানালিটি আছে, ইংলিশ আছে, আর ম্যাথ আছে। ঠিক আছে? এই হলো আপনার চট্টগ্রামের স্কোপ কয়টা? 5টা। রাবিতে স্কোপ কয়টা? 2টা। এ ইউনিট, তারপর বি অবাণিজ্য ইউনিট, বাংলা ইংলিশ জিকে ম্যাথ আইসিটি পরীক্ষা দিয়ে আপনি ওখানে পরীক্ষা দিতে পারবেন। আর এটা কোনটা আছে? নন সায়েন্স ইউনিট। নন সায়েন্স ইউনিট কোনটা? সি। সিট সংখ্যা খুবই কম, 45টা। বাট কম মার্ক নিয়ে অনেক ভালো পজিশন করা যায়। অনেকে সি ইউনিট জানেই না যে আর্টসের পোলাপান বা সায়েন্সের, আর্টসের বা কমার্সের পোলাপান সিতেও পরীক্ষা দিতে পারবে, অনেকেই জানে না, রাইট? সো রাবিতে স্কোপ হলো 3টা। জাহাঙ্গীরনগরে তোমার স্কোপ কয়টা বাবা? জাহাঙ্গীরনগরে বি ইউনিট, তারপর সি ইউনিট। এই দুটো আর্টস ইউনিট, তুমি জানো আমিও জানি। তারপর বি 1 ইউনিট, তারপর সি 1 ইউনিট, তুমি জানো আমিও জানি। এইগুলো তোমার ওই যে নৃত্যকলা, চারুকলা, এই ইউনিট গুলো। বি 1 মেবি নাই জাহাঙ্গীরনগরে, শুধু সি 1 আছে। তারপর ই ইউনিট। ই ইউনিট কোনটা? এটা কমার্স, কমার্সের ইউনিট, তুমি জানো আমিও জানি। তারপর কোনটা বাবা? আইবিএ। আইবিএ ইউনিট। এখানে আইবিএ প্যাটার্ন, তুমি জানো আমিও জানি। তো তোমার মেইন টার্গেট থাকবে বিসি, বাকিগুলো তুমি ফর্ম তুলবে, পরীক্ষা দিবা, ক্ষতি নাই। ঠিক আছে? এবার অনেক স্টুডেন্ট জাস্ট বিসি প্রিপারেশন নিয়ে আইবিএ তেও চান্স পেয়ে গেছে, আমাদের ব্যাচের অনেকগুলো আছে। ওকে, এবার সবগুলো বললাম। আর জিএসটি তো যারা আমরা আর্টসে আছি শুধুমাত্র তারাই পরীক্ষা দিতে পারবো জিএসটি বি ইউনিটে। বা যারা সায়েন্সের আছেন তারা কি করতে পারবেন, সায়েন্সের সাবজেক্টে পরীক্ষা দিয়ে যেই মার্কটা পাবেন ওই মার্ক নিয়ে আপনি মানে জিএসটি ইউনিট চেঞ্জ করতে পারবেন। ডিরেক্ট আর্টসের সাবজেক্টে বাংলা ইংরেজি তে আপনি জিএসটি তে কোনো পরীক্ষা দিতে পারবেন না। এই হলো সেকেন্ড টাইমের ফার্স্ট ইনস্ট্রাকশন, যে আপনার হাতে কতগুলা সুযোগ। বিউপির কথা বলি নাই? বলি নাই। বিউপিতে FA++ প্লাস F++, এই দুটোতে আপনি পরীক্ষা দিতে পারবেন আর্টস ইউনিট। পাশাপাশি যদি চান এফবিএস এর পরীক্ষা দিতে পারবেন। এবার এফবিএস অনেক বেশি টাফ, কারণ ম্যাথ সেখানে 40টা বা 50টার মতো আছে। আর সবগুলো ঢাবি আইবিএ প্যাটার্ন। তো আমি বলবো ম্যাথে আপনি এক্সপার্ট হইলেই আপনি এফবিএস এর পরীক্ষা দিন, অথবা এফবিএস এর স্কিপ করলে বেশি ভালো হবে বলে আমি মনে করি। ওকে, এই হলো আপনার হাতে সুযোগ। সব মিলে সুযোগ কতটা থাকতে পারে? 17টা থাকতে পারে। এখন 17টার সুযোগ থাকা সত্ত্বেও আপনি যদি বলেন যে ভাই আমি কেন চান্স পাইলাম না, আমার ভাগ্যে ভাগ্যে ছিল না, তাহলে ভাই এটা ভাগ্য না, এটাকে কি বলে জানো? এটাকে বলে এক্সকিউজ। এক্সকিউজের বাংলা কি জানো? অজুহাত। অজুহাত এমন একটা হাত
এই হাত তুমি যত টানবা ততই লম্বা হবে, এই হাত কখনো ছোট হবে না। সো অজুহাত বাদ দাও, এখন থেকে যা আছে তা নিয়ে প্রিপারেশন শুরু করে দাও। এবার কিছু এক্সট্রা ট্যাক্স গুলো তোমাকে আমি বলি, দেখো। ইংলিশ ফার্স্ট পার্ট খুব একটা বেশি ভার্সিটিতে আসে না। ইংলিশ ফার্স্ট পার্ট আসলে তোমার বিউপিতে, তাও আসলে কোশ্চেন খুবই কম, দুই তিনটা বা চারটা পর্যন্ত আর কি আসে, হ্যাঁ। ডিরেক্ট একদম বোর্ড বই রিলেটেড সাংঘর্ষিক যেগুলো আর কি। তারপর ছবিতেও খুব একটা আসে না, ওই রাইটারের সাল, রাইটারের জন্ম, কবিতার যে রাইটার গুলো আছে ইংলিশ ফার্স্ট পার্টের, ওইগুলো সাল, জন্ম, কোথায় কি করছে না করছে, উপন্যাসিক ছিল নাকি কি এরকম। বোর্ড বই রিলেটেড খুব একটা কোশ্চেন আসে না ছবিতেও। রাবিতেও খুব একটা আসে না, আসে হলো বিউপি আর ঢাবিতে। তার মানে আপনি যখন একে একে প্রিপারেশন নেবেন, আপনার পরিশ্রম যেন বিফলে না যায়, আপনি কি করবেন, ইংলিশ ফার্স্ট পার্ট বইটা প্রথমে স্কিপ করে দেন, বাট ইংলিশ ফার্স্ট পার্ট আমি পড়বোই না। দুই একটা এমসিকিউ এর জন্য আমি এত রিস্ক কেন নিবো? দুই একটা এমসিকিউ এর জন্য আমি তখন পড়বো যখন আমার ম্যাটেরিয়াল যেগুলো পরীক্ষায় 100% আসবে ওইগুলো যখন কমপ্লিট, তখন আমি দুই একটা রিস্ক নিবো, তাই না? তো আমি শুরুতেই দুই একটার জন্য জান ফাটায় পড়তেছি, ইংলিশের আমি গ্রামার পারি না, মুখস্থ আইটেম কিচ্ছু পারি না, ভোকাব ভোকাব ভুল করি, তাহলে তোমার এটা দরকার আছে? দরকার নাই। তার মানে এটা প্রায়োরিটি লিস্টের সবার লাস্টে ভাই, ইংলিশ ফার্স্ট পার্ট। কিছু টাইম কনজিউমিং ব্যাপারগুলো আমি তোমার সামনে নিয়ে আসতেছি। আর তুমি যেহেতু সেকেন্ড টাইমের, তোমার প্রিপারেশন মোটামুটি ছিল, এখন থেকে সেমিনারে 5 বার আমি বলবো যে তোমার টার্গেট কি থাকবে, বিসিএস, রাবি, চবি, ঢাবি। বিসিএস, রাবি, চবি, ঢাবি, এই চারটা কোশ্চেন ব্যাংক আমি তোমাকে যা পড়াবো, এটা পড়ানোর পাশাপাশি জাস্ট তুমি খেয়ে ফেলবা। খেয়ে ফেলা বুঝো, মুখের সামনে থাকা বুঝো, খেয়ে ফেলা, খেয়ে ফেলবা ভাই। ঢাবি কেন পড়বো? কতদিন পড়ছিলাম, সময়ের 1 ফোর, অসময়ের 10 ফোর। আর বিসিএস এর টাইমে পড়তে গেলে অসময়ের 100 ফোর হবে কিন্তু। চাকরির জন্য কিন্তু ঢাবির কোশ্চেন ব্যাংক পড়তে হয়, সাবধান, এখান থেকে কিন্তু কোশ্চেন কপি করা হয়। তো সব মিলে তুমি যদি বিসিএস, রাবি, চবি, ঢাবি ব্যাখ্যা সহ শেষ করে ফেলো, 40 থেকে 45% প্রত্যেকটা ভার্সিটিতে প্যাটার্ন মোটামুটি কমন পাবা। হুবহু কমন পাবা, প্যাটার্নও কমন পাবা, সহজ কথা একেবারে। আর বেশিরভাগ ভার্সিটিতে কোশ্চেন হুবহু রিপিট হয়। চিটাগাং ভার্সিটিতে গতবার 45টা হুবহু রিপিট হয়েছিল, এইরকমও দেখা গেছে। নেগেটিভ মার্ক তো জানি 0.25। নেগেটিভ মার্কের ব্যাপারটা হইলো যে ভাই, তুই 100টার মধ্যে 80টা পারছিস, 80টা পারিস, 80টা দাগা। এখন বাকি 20টা তুই পারস না, তুই কেন দাগাবি? দাগাবি ভুল কেন দাগাবি? ভুল দাগানোর জন্য টোটাল থেকে 0.25 করে কাটে। কেন ভুল দাগানি? প্রত্যেকটা ভুলের জন্য 0.25 কাটে। এই হলো নেগেটিভ মার্কেট থিওরি, ওকে। আর মাস্ট বি প্রপার গাইডলাইনের জন্য বললাম বিসিএস, রাবি, চবি, ঢাবি, এটা আপনার জাস্ট ঠাড়া ঠোরস্থ করে ফেলতে হবে। আপনি চাইলে এখন থেকে শুরু করতে পারেন, 2 দিন পর শুরু করতে পারেন, বাট যখনই করেন প্লিজ সেকেন্ড টাইম যে কোনো ভার্সিটিতে পরীক্ষা দেওয়ার আগে বিসিএস, রাবি, চবি, ঢাবি কোশ্চেন ব্যাংক জাস্ট যেন ঠাড়া মুখস্থ থাকে, রাইট? আর আমি যা পড়াচ্ছি এটা তো পড়বেনই, সমস্যা নাই। এইটুকু যদি আপনি এনশিওরিটি দেন, আপনি যদি নিজে মন থেকে বলতে পারেন যে ভাইয়া আপনি আমাকে বিসিএস, রাবি, চবি, ঢাবি কোশ্চেন ব্যাংক থেকে আটকায় দেখান, এই যে কোশ্চেন ব্যাংক দিলাম আপনি আমাকে আটকায় দেখেন দেখি, আপনার এতটা কনফিডেন্ট যদি থাকে, আমি আপনাকে ওপেন চ্যালেঞ্জ করতেছি, ভার্সিটি আপনার একটাও মিস যাবে না। বাট আপনি এখন প্র্যাকটিস করতে ভয় পান, প্র্যাকটিস ফোবিয়াতে ভোগেন, পড়তে পছন্দ করেন, বাট প্র্যাকটিস করতে গেলে ভালো লাগে না, এইটা সেটা এক জিনিস দুইবার পড়তে ভালো লাগে না, হবে? হবে না। তার মানে বিসিএস, রাবি, চবি, ঢাবিটা ভালো মতো খেয়ে ফেলতে হবে, ঠিক আছে? কংগ্রেচুলেশন এই সেমিনারটা দেখার জন্য। আর আমরা যেই ব্যাচের সেমিনার নিয়ে এখন কথা বলতেছি, এটা হলো সেকেন্ড টাইমার ফুল কোর্স, 4890, যেটা একদম পুরো 10 মাস চলতে থাকবে। 10 মাসের ফুল রেসপন্সিবিলিটি আমি নিতে থাকবো। এইখানে আর একটা কোশ্চেন চলে আসে, গতদিনও বলছিলাম আজকেও বলি, যেহেতু এটা ভিডিও আপলোড হবে। এত টাকা কোর্স ফি ভাই, ডিজিটাল বোর্ড কই? এখানে কেন? ওই যে বললাম ক্রেডিট কার্ড আমি তোমাকে দিচ্ছি, তুমি আমাকে বোর্ডটা এনে দাও। বাংলাদেশে তো বোর্ডের স্টক নাই, এলজি বোর্ডের স্টক বাংলাদেশে নাই, অন্য অন্য কম দামি বোর্ড গুলো আছে, বাট আমি কম দামি জিনিস কখনো প্রোডাক্ট কিনি না, রাইট? তো 1 মাসের মধ্যে স্টক হবে, ডিজিটাল বোর্ড নিয়ে নিবো, গুগল মিট প্রিমিয়াম এই ক্লাস হবে, ফেসবুক লাইভে আমরা জীবনেও যাবো না, এটা শিওর থাকেন। সো এই জন্য ব্যাচের পেমেন্টটা এরকম আর কি। এটা বাদ দেন, আপনি সেমিনার দেখেন আপনার কোন কোন টপিক পড়তে হবে, ব্যাচ দেখে আপনার কোনো লাভ নাই। আমাদের মেন্টর প্যানেল, আহ ওনাদের একজন অসুস্থ আর দুইজনের এক্সাম চলতেছে, এই জন্য ওনারা আজকে আসছেও মেবি এখানে উপস্থিত না থাকলেও আমরা তাদের সাথে লাস্টে কথা বলবো। বলছিলাম যে প্রবলেম সলভিং এর জন্য দিন রাত 24 ঘন্টা তারা আছে, আপনি তাদের থেকে প্রবলেম সলভ করে নিতে পারবেন। এটা নিয়ে আমরা টাইম নষ্ট করবো না, ওকে? আমাদের সাকসেস এটা দেখো, আপনার টাইম নষ্ট করবো না, ডিরেক্ট টপিকে চলে আসি যে এখন আপনি বাংলার জন্য কোন টপিক পড়বেন, কোন বই থেকে পড়বেন, কিভাবে আগায় রাখবেন। একদম জিরো থেকে বুঝেন যে আর্টিফিশিয়াল বানানো, আর্টিফিশিয়াল বানিয়ে দিচ্ছি, তাও যেন আপনার টাইম নষ্ট না হয় ভাই। বাংলা ফার্স্ট পার্টের জন্য কোন সিলেবাস পড়বা বলো তো বাবা? ফুল সিলেবাস পড়বা। তোমার যতই শর্ট সিলেবাস থেকে কোশ্চেন হোক, তুমি ফুল সিলেবাস পড়বা, কথা শেষ। ফুল সিলেবাস কি? 12টা গদ্য, 12টা পদ্য, একটা নাটক, একটা উপন্যাস, টোটাল 26টা জিনিসকে কি বলা হয়? ফুল সিলেবাস বলা হয়। ভাই এই 26টা জিনিস কি? আমি তো এটাও জানি না, আমাকে একটু দেখাই দেন তো, চলেন লাস্টে যায় আপনাকে দেখাই দিই। সোনার বাচ্চা এটাও জানে না। জুম করেন, জুম করে এটা স্ক্রিনশট নেন। এই যে জিনিসগুলো দেখতেছেন এটা হলো ফুল সিলেবাস, এটাকে ফুল সিলেবাস বলে, ঠিক আছে? আর আমি আপনাকে এটা পিডিএফ দিয়ে দিব, তখন আপনি পেয়ে যাবেন, আপনি চিন্তা করতে হবে না। আপনি ফ্রি ব্যাচের হন, যেই ব্যাচেরই হন, যেখান থেকে জয়েন করছেন, পিডিএফ পেয়ে যাবেন। সহজ কথা বোঝা যায়? ওকে, সামনের দিকে চলে আসেন। তো আপনি এটা কিভাবে পড়বেন দেখেন, আপনার প্রথমে যে বাংলা ফার্স্ট পার্ট বইটা আছে, বাংলা ফার্স্ট, বাংলা
ফার্স্ট, বোঝা যায়? বাংলা ফার্স্ট পার্ট বইটা খুলবেন, খুলে ফুল সিলেবাস দেখালাম না 26টা জিনিস, মানে বাংলা ফার্স্ট পার্টের 24টা জিনিস, আর নাটক উপন্যাস মিলে দুইটা, এই 26টা জিনিস। এই গল্প 12টা ভালো করে রিডিং করে দাগায় দাগায় পড়বেন। কবিতা 12টা, প্রত্যেকটা লাইনে মিনিং বুঝে 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 পড়বেন। এখানে কার জন্য ইনস্ট্রাক্ট করতেছি? ফ্রি ব্যাচের পোলাপানদের জন্য, ইউটিউবে যারা ভিডিও দেখবে তাদের জন্য। আর আপনাদের তো এই জিনিসগুলো আমি ধরে ধরে পড়াবোই, কোনো টেনশন নাই, আপনি চাইলে এভাবে আগায় রাখতে পারেন। আমি আপনাকে আগামী 1 বছর কিভাবে টার্গেট করতেছি, এই টার্গেটটা আপনাকে জাস্ট আমি বুঝাই দেওয়ার চেষ্টা করতেছি। ওকে, ফার্স্ট পার্টে 12টা গল্প দাগায় দাগায় পড়বেন, 12টা কবিতা দাগায় দাগায় পড়বেন। কোন লাইনের কি মিনিং, প্রত্যেকটা কবিতার ইচ অ্যান্ড এভরি লাইন গুলো মনে রাখতে হবে। মুখস্থ না, লাইনের মিনিং গুলো মনে রাখতে হবে, লাইনের ভাবার্থটা কি বোঝা যায়। পাশাপাশি শুধু এটাই না, আপনার লেখক পরিচিতি কবি পরিচিতি যতগুলো আছে, মানে 24টা গল্প, সরি 12টা গল্প আর 12টা কবিতার মধ্যে 24টা রাইটার হয় না, 24টা রাইটারের যে লেখক পরিচিতি দেওয়া আছে আপনার বাংলা ফার্স্ট পার্ট বইয়ে, জাস্ট ঠাড়া চোখ বন্ধ করে মুখস্থ করে ফেলতে হবে। নো এক্সকিউজ। আপনার এক্সট্রা কোনো বাংলা সাহিত্য পড়ার দরকার নাই, নো, কোনো প্রয়োজন নাই, কোনো প্রয়োজন নাই। আপনি এই 24টা যেন ঠাড়া মুখস্থ থাকে, মানে ব্যাপারটা এমন ভাত পায় না বিরিয়ানি নিয়ে চিন্তা করে, মানে ওর বাংলা ফার্স্ট পার্ট বইয়ের কবি পরিচিতি মুখস্থ নাই। আমারে বলে যে ভাইয়া এক্সট্রা করে কি সাহিত্য পড়তে হবে, কই থেকে পড়বো, যদি বলতেন এইটা সেইটা। ভাই এমনি হবে? ফার্স্ট টাইমে তো এমনি মিস করছো, এইবারে এই কামার করো না। ওকে, আমি যেটা বলতেছি, এগুলো কমপ্লিট করার পর তুমি এনসাইক্লোপিডিয়া পড়বা, নাকি তুমি চাঁদে ট্যুর দিতে যাবা, তোমার ইচ্ছা, আমার কোনো সমস্যা নাই, বোঝা যায়? বাট আমি যেটা বলতেছি এটাকে তোমার শুনতে হবে। ওকে, বাংলা ফার্স্ট পার্টে কি বললাম তাহলে? কবি পরিচিতি যতগুলো আছে জাস্ট ঠাড়া খেয়ে ফেলতে হবে। তোমার গদ্য দাগায় দাগায় পড়তে হবে, কবিতা দাগায় দাগায় পড়তে হবে, প্রত্যেকটা লাইনের মিনিং জানতে হবে। এবং এখানে যে তোমার শব্দার্থ আছে, তারপর পাঠ পরিচিতি আছে, এই যে ব্যাপারগুলো একদম ঠাড়া মুখস্থ করে ফেলতে হবে। পাঠ পরিচিতি ইম্পর্টেন্ট জিনিস, কোন গদ্য কোন পত্রিকায় প্রকাশিত করা হয়েছিল, কত সালে, ওই ওই যে তোমার শব্দার্থগুলো আছে, কোন শব্দার্থের মিনিংটা কি, এগুলো সব ঠাড়া মুখস্থ করে ফেলতে হবে। ওকে, তাহলে বাংলা ফার্স্ট পার্ট তোমার কিন্তু ফুল সিলেবাস শেষ, আমি তোমাকে যা বললাম এটা তুমি কমপ্লিট করে ফেলছো। ওকে, এটা হলো তোমার বাংলা ফার্স্ট পার্টের পড়া। এবং এরপর তুমি কি করবা? অভিযাত্রী বা তোমার কাছে যেই বইটাই থাক না কেন, কোনো না কোনো একটা বই আছে তো, তাই না? আছে না? ওই বই থেকে শুধু এই 24টা গল্প, আর দুইটা কি ছিল, আর দুইটা তোমার ছিল হলো 24টা গল্প, আর দুটো ছিল একটা নাটক, একটা উপন্যাস, টোটাল কয়টা জিনিস হলো? 26টা জিনিস হলো। এই 26টা জিনিসের তুমি কি পড়বা বলো তো বাবা? শুধুমাত্র কি? শুধুমাত্র এমসিকিউ লিখো। কি রে ভাই কাঁপতেছে কেন? জাস্ট সেকেন্ড। আচ্ছা, আমরা যেটা বলতেছিলাম, আমরা এই কলম নেই, ওটা মনে হয় সমস্যা করতেছে। ওকে, ওকে, তো যেটা বলতেছিলাম, এই 26টা জিনিসে তুমি কি পড়বা? এই 26টা জিনিস শুধুমাত্র তোমার এমসিকিউ পড়তে হবে। মানে তুমি ধরো অভিযাত্রী বই খুললা, খোলার পর বা বিচিত্রা বই খুললা, যে কোনো একটা বই খুললা, খোলার পর তুমি নর্মালি কি দেখবা বলো তো? নর্মালি ওই বইগুলোর মধ্যে দেখা যায় যে এমসিকিউ এর আগে অনেকগুলো বিস্তারিত গল্প আকারে, প্যাসেজ আকারে, লাইন বাই লাইন অনেক কিছু লেখা থাকে। বুধার চরিত্র, এর চরিত্র, ওর চরিত্র, এরকম লেখা থাকে না? থাকে তো। তো তোমার ভাই ওইগুলা পড়তে হবে না, তোমার দায়িত্ব কি বলো তো? বই পড়ছো, কবিতা পড়ছো, ওকে, এখন এমসিকিউ গুলো জাস্ট ঠাড়া খেয়ে ফেলো। সবগুলো এমসিকিউ, ইচ অ্যান্ড এভরি এমসিকিউ যেন একদম মুখস্থ থাকে, বুঝা যায়? একটু যদি তুমি কমপ্লিট করতে পারো, বাংলা ফার্স্ট পার্ট শেষ। এখন বাকি তুমি একটু কমপ্লিট করার পর তুমি এনসাইক্লোপিডিয়া পড়বা নাকি বিসিএস এর পড়া পড়বা, ভাই টোটালি আপ টু ইউ, আমার কোনো মাথা ব্যথা নেই। বাট আমি যতটুকু বললাম এইভাবে পড়বা, কথা শেষ। মুখস্থ আইটেমে চলে আসো। মুখস্থ আইটেমের জন্য এই 6টা টপিক হলো তোমার তুরুপের তাস, মানে ট্রাম কার্ড, অ্যাক্সেস কার্ড যেটাকে আর কি বলো। ওকে, ঘুরে ফিরে এই 6টা টপিক থেকে সবচেয়ে বেশি কোশ্চেন হয়। শব্দার্থ, বানান, এক কথায় প্রকাশ, বাগধারা, প্রতিশব্দ, বিপরীত শব্দ আর পারিভাষিক শব্দ, এই 6টা টপিক। এটিএম কি বই নাম? এটিএম একটানা মুখস্থ ভাই। বাংলাদেশের বাজারে এখন পর্যন্ত এটিএম বেসড মুখস্থ বিদ্যার জন্য তুমি যাই বলো, যত কিছু এক্সপ্লেনেশনই দেখাও, ওইগুলো সব বই আমার দেখা শেষ। যেটা বেস্ট আমি সেটাই সাজেস্ট করতেছি। আমি আবারও বলতেছিলাম, আবু বকর ভাইয়ের সাথে আমার এখন পর্যন্ত কথা হয়নি ভাই, এই বইগুলো আমি নিজে কিনে সাজেস্ট করি, রাইট? কেন? বেস্ট জিনিস সাজেস্ট করতে আমার কোনো অসুবিধা নেই। ওকে, সো তুমি এটিএম বই থেকে তুমি দেখবা যে বানান, কনসেপ্ট বা এক কথায় প্রকাশের মধ্যে র ফাইল আছে। র ফাইল কি? র ফাইল হলো এমসিকিউ এর আগে দেখবা ঢালাও ভাবে লেখা, শরীয়তে, শরিয়াতে, এরকম অনেকগুলো লেখা থাকে, ঠিক আছে? তো ধরো এক কথায় প্রকাশের মধ্যে শরীয়তে যে এক কথায় প্রকাশগুলো আছে, ঢালাও ভাবে এরকম থাকে 80 পেজের মতো। এখন ওই 80 পেজ কি তুমি মুখস্থ করবা? না ভাই, এগুলো রিডিং করতে হয়। কি করবা এগুলো? এগুলো রিডিং, খুব বারবার করে রিডিং করো, মুখস্থ না, রিডিং করার চেষ্টা করবা। করার পর কি করবা? এই টপিকের, এই 6টা টপিকের যে এমসিকিউ গুলো দেওয়া থাকবে, দেখবা 300টা বা 400টা করে এমসিকিউ আছে, হ্যাঁ? র ম্যাটেরিয়াল গুলো রিডিং করে আসার পর এই এমসিকিউ গুলো পড়লে এমসিকিউ গুলো সহজ লাগে ভাই, সহজে মুখস্থ হয়, এটা একটা থিওরি, বোঝা যায়? সো এই এমসিকিউ গুলো জাস্ট ঠাড়া খেয়ে ফেলবা, একটা এমসিকিউ যেন অজানা না থাকে।
আমি তোমাকে জিজ্ঞাসা করবো, তোমার ওভার কনফিডেন্ট থাকতে হবে যে ভাইয়া আপনি আমার থেকে এটিএম বইয়ের এমসিকিউ থেকে আটকাইতে পারবেন না। ওপেন চ্যালেঞ্জ দিলাম। একটু ওপেন চ্যালেঞ্জ দিতে পারলে মাশাল্লাহ, আপনার অ্যাডমিশনে কেউ বাংলাতে 30-এর মধ্যে আপনি 25-এর কম কখনো পাবেন না। বাংলা শেষ, বোঝা যায় বাংলা কিভাবে পড়তে হবে। এরপর আপনি যা করবেন, এই কথাটা আমরা একটু চলে আসি, এরপর আপনি কি করবেন। বাংলা ব্যাকরণ ফার্স্ট পার্ট কেবল শেষ করলেন, ব্যাকরণ পড়বেন না? পড়বেন তো। ব্যাকরণের জন্য আপনার প্রথম দায়িত্ব কি হবে? 9-10 ওল্ড এডিশনের একটা বই আছে 2018 সাল বা 19 সালের, আপনি কি জানেন? আপনি জানেন না, আফসোস। কি একটা কথা। এই বইটা খুলবেন। খোলার পর এখানে যে টপিক গুলো দেওয়া আছে, টপিকের নাম দেখতে পাচ্ছেন? ভালো করে দেওয়া আছে। এই টপিক গুলো ওই বই থেকে ভাই ঠাটা ঝাঁঝরা করা, বুঝে 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 ঝাঁঝরা করা, ঝাঁঝরা করে ফেলতে হবে। করছো ঝাঁঝরা, মাশাল্লাহ। এবার তুমি অভিযাত্রী বইয়ে চলে আসো, অভিযাত্রী। আসছো, আসার পর ধরো ধ্বনিতত্ত্ব টপিক ঝাঁঝরা করছো। অভিযাত্রী বইয়ের কি করবা? ওই যে ম্যাটেরিয়াল গুলো আছে, এমসিকিউ দেওয়া আছে না ধ্বনিতত্ত্বে, তো অনেকগুলো এমসিকিউ অভিযাত্রীতে আছে। বিভিন্ন সালের বিভিন্ন বোর্ডের বিভিন্ন ভার্সিটির দেওয়া আছে না, বিসিএস এর চাকরি, ব্যাংক জব, বিভিন্ন পরীক্ষা দেওয়া আছে না। সেই এমসিকিউ এর আগে দেখবে ফাইল আছে। ফাইল মানে কি? ধ্বনিতত্ত্ব নিয়ে আরো অনেক ঢালাও ভাবে লেখা আছে। তোমার কি কাজ হবে বাংলা ব্যাকরণের ক্ষেত্রে? তুমি প্রথমে 9-10 এর বইটা পড়ছো, তারপর অভিজাতের ফাইল পড়বা, পড়ছো? পড়ার পর এবার এমসিকিউ যাও, গেছো, এমসিকিউ সলভ করো। বাংলা ব্যাকরণে ওপেন চ্যালেঞ্জ দিলাম, একটু তুমি যদি এই কটা টপিকে করো, তুমি কোথাও আটকাবা না। কিন্তু তুমি এই কাজগুলো এর আগে করো নাই, তুমি কেমনে পড়ছো আমি জানি না, বাট এটা হলো পড়ার নিয়ম, পড়ার প্যাটার্ন। এভাবে পড়ে দেখো, বাংলার 15-20 দিনের মধ্যে সিলেবাস শেষ। তোমরা কি করো? বাংলা একটু পড়ি, এটা উঠটুক এটা উঠটুক, এই স্যার ওই ভাইয়া, এই ফ্রি ক্লাস ওই ফ্রি ক্লাস, লাস্টে যায় কি হয়? কোলাপস। কোনো পড়াই মাথার মধ্যে নাই। নিজের পড়ার যে সিকোয়েন্স রাখা উচিত, এটা কি বোঝো? একটা সত্য কথা বলি, তোমরা যে ফেসবুকে পোস্ট দেখো, বিভিন্ন পোস্ট দেওয়া থাকে, এইখানে লিখে ডান লিখে দিন, আপনি পড়ে এখান থেকে কমন পাইতে পারেন ভাই। সত্যি কথা বলো তো, তোমার কি জীবন এগুলো মাথার মধ্যে ছিল? পরীক্ষা হলে যে, পরীক্ষা হলে যেহেতু বইয়ের পড়াই মাথার মধ্যে থাকে না, আমি সব ভুলে যাই। তুমি ওই পোস্টে কি পড়ছিলাম ওটা মাথার মধ্যে থাকবে? এত সহজ সবকিছু স্কিপ কর ভাই। আগে আমি যেগুলো বলতেছি এগুলো কমপ্লিট করো। যারা ভালো ছাত্র তারা আগে বেসিক ম্যাটেরিয়াল পড়ে, আমি যেগুলো বলতেছি। তারপর তারা এক্সট্রা পড়াশোনার জন্য, এক্সট্রা জ্ঞান নেওয়ার জন্য ফেসবুকে যায়, বিভিন্ন সাইডে ঘাটাঘাটি করে। আর তুমি কি করো? তুমি আগে ফেসবুকের উপর ডিপেন্ডেন্ট হও, তারপর নিজের পড়ার দিকে আসো। তোমার বইটা একটু খোলো তো, জাস্ট। আমি এখানে 100% শিওর, তোমাদের মধ্যে 50% স্টুডেন্টের বইয়ে দাগ নাই। মানে হাফ দা, প্রথমে হাফে দাগ আছে, পরের হাফে দাগ নাই, পরের হাফ তুমি পড়োই নাই। এমন একটা অবস্থা। বিশ্বাস না হয় দেখো, বইটা খুলে দেখে নাও, আমার কথা মিলাই নাও। অনেক এক্সপিরিয়েন্স থেকে বলতেছি। সো এটা হলো বাংলা ব্যাকরণের নিয়ম। আশা করি বাংলা নিয়ে যে কাহিনী শেষ। বাংলা তুমি আসলে সবকিছু বুঝতে পারছো, এটা নিয়ে আমার আর বোঝানোর কিছু নাই। কোশ্চেন থাকলে লাস্টে নিবো, ওকে? এবার ভাইয়া তাহলে আপনি, যারা আমরা পেইড ব্যাচ আছে আপনাদের, আমরা কি করব? আমাদের জন্য আপনি কি করবেন ভাই? তোমাকে যে প্রসেস গুলো একা একা পড়তে বললাম না, এই প্রসেস আমরা নিজ দায়িত্বে তোমাকে কাভার করে দিব, বোঝা যায়? বাংলা ব্যাকরণ, বাংলা ফার্স্ট পার্ট, মুখস্থ আইটেম, সেম প্রসেস গুলো এক্সাম নেওয়ার মাধ্যমে, ক্লাস নেওয়ার মাধ্যমে, অ্যানালাইসিস করার মাধ্যমে, তোমার কোশ্চেন সলভ করার মাধ্যমে ফুল দায়িত্ব আমরা কাভার করে দিব। আমি জাস্ট কোন প্যাটার্নে তোমাকে পড়াবো, কোন প্যাটার্নে পড়লে তোমার টাইম নষ্ট হবে না, কোনটা এক্সিকিউটিভ ওয়েটা দেখানোর চেষ্টা করতেছি, যাতে করে যারা ব্যাচে ভর্তি হতে পারবে না তারা নিজে নিজে পড়তে পারে, বা যারা ভর্তি হয়ে এগিয়ে থাকতে চায়, অ্যাডভান্স হইতে চায়, তারা এইভাবে অ্যাডভান্স হইতে পারে। বোঝা যাচ্ছে? ওকে। বাংলার পর তুমি এবার ইংলিশে চলে আসো। ইংলিশের জন্য, আচ্ছা ইংলিশে না, বুক লিস্টে তো আমি যাইনি, সরি। বুক লিস্টের দিকে আসো, তোমার কি কি লাগবে? তোমার কি কি লাগবে আর? প্রথমত, পেইড ব্যাচে হইলে আমাদের ক্লাসের স্লাইড তো মাস্ট বি ফলো করতেই হবে। বাংলা ফার্স্ট পার্ট বই কটটুক পড়বা বলছি। বাংলা সেকেন্ড পার্ট 9-10 ওল্ড এডিশন বই কটটুক পড়বা, এটাও বলে দিছি। এটিএম একটা না মুখস্থ, বইটা অনেক 800 পেজ, 450 পেজের মতো, বাট 450 পেজ পড়তে বলছি না। ঘুরে ফিরে তুমি দেখবা 200 পেজও হয়নি। অভিযাত্রী পেজ 700 পেজের, ভাই তোমাকে আমি 700 পেজ পড়তে বলছিলাম একবারও? বলো তো। তোমাকে না বললাম যে 26টা গদ্যের পদ্য আর উপন্যাস নাটকের এমসিকিউ গুলো পড়বা, আর বাংলা সেকেন্ড পার্টের ফাইল আর এমসিকিউ গুলো পড়বো। অভিযাত্রী কাহিনী শেষ, ফালাই দাও তারপর। শেষ। ফালাই দাও বলতে আমি অপমান করতেছি না, সরি, মানে সাইডে রেখে দাও। আমার নর্মাল ভাষায় আর কি বলছো, ওকে? একটু পড়তে বলছি তার মানে। অনেকে বলে ভাইয়া কোন কোন বই পড়বে, বুক লিস্ট দেন। এই তুই বুক লিস্ট কি করবে ভাই? তোর প্রয়োজন এইটা জিজ্ঞাসা কর যে ভাই এই বই, এই বইয়ের গুলো কোন কোন টপিক গুলো পড়বো, কোন কোন অংশগুলো পড়তে হয় না, এটা বলেন। এটা হলো নিয়ম। তোমরা এখন ফুল যদি পড়তে যাও হবে, শেষ করতে পারবা না। কেমনে শেষ করবা? এটা হলো নিয়ম। আর অ্যাডিশনাল হিসেবে এই কাজগুলো করার পর কি হবে তোমার দায়িত্ব বলো তো? রাবি, চবি, বিসিএস, ঢাবি, এই 4টা কোশ্চেন ব্যাংকের মধ্যে বাংলা যতগুলো কোশ্চেন আসে ব্যাখ্যা সহ ভাই পড়তে থাক, রিভিশন দে। তুই দেখবি বেসিক কেমনে স্ট্রং হয়, নিজে দেখতে পারবি। এইটা হলো নিয়ম, বোঝা যায়? প্রথমে এইগুলো কমপ্লিট করার পর তারপর আমি বাবা কোশ্চেন ব্যাংক, এবার আসো, এবার খেলবে। ব্যাপারটা এরকম। এইভাবে কোশ্চেন ব্যাংক তুমি যখন শেষ করে ফেলবা, কোশ্চেন ব্যাংক কেমনে সলভ করতে হয়, আমি নিজে চট্টগ্রামের কোশ্চেন ব্যাংক টানা 16 ঘন্টায় 5বার শেষ করছিলাম, রাইট? ওই শেষ করার জন্য চট্টগ্রামে চান্স পাইছি, সত্যি কথা। যা তো আমি পারলে তুমি কেন পাবো না? হ্যাঁ, আমার তো মনে ছিল।
এটা হলো ব্যাপার। কোশ্চেন ব্যাংক সলভ করার ট্রিক আছে, একদিনে পুরো কোশ্চেন ব্যাংক খাওয়া পুরো খেয়ে ফেলা যায়, কোনো ব্যাপারই না। ওকে, এটা হলো অ্যাডিশনাল ব্যাপার। বইয়ের পাশাপাশি তুমি কি করবা? সেম, নেক্সটে চলে আসো। ইংলিশ, এবার ইংলিশ নিয়ে একটু কথা বলবো। ইংলিশের জন্য আপনার বেসিক দায়িত্ব কি জানেন? ইংলিশ গ্রামাটিক্যাল টপিক গুলো, এই যে 1 থেকে 12 পর্যন্ত গ্রামাটিক্যাল টপিক দিছি, এই গ্রামাটিক্যাল টপিক আসলে কোনো বইয়ে ভালো মতো নাই ভাই। মাস্টার বই প্র্যাকটিসের জন্য বেস্ট, বাট মাস্টার বইয়ে কোনো রকম বেসিক নাই, বেসিক নাই, প্র্যাকটিসের জন্য বেস্ট। এখন তোমাকে যদি আমি বেসিকের জন্য প্যাসেজ টু ইংলিশ, সরি, ইংলিশ ল্যাঙ্গুয়েজ বইটা সাজেস্ট করি, ওটা আবার এত বেসিক যেটা তোমার অ্যাডমিশনের বেশি হয়ে যায়, এমন একটা বাজে অবস্থা। তাহলে তুমি গ্রামাটিক্যালি বেসিক ক্লাসগুলো কেমনে কভার করবা? খুব ঝামেলা। মানে কোনো একটা নির্দিষ্ট বই পাইলাম না, অ্যাপেক্স বলো তুমি, মাস্টার গ্রামার বলো, বা কি বলে, আরো কিছু কিছু বই আছে, রাইট, ভুলে গেছি এখন নর্মাল গুলা, ফরেন রাইটারের বইগুলো বেশি মনে থাকে। এমন একটা বই পাইলাম না যেখানে পারফেক্টলি বেসিক এবং তোমার অ্যাডভান্স এমসিকিউ প্র্যাকটিস সহ দেওয়া আছে। মাস্টার বই এমসিকিউ এর ফুল, কিন্তু বেসিক নাই, খুব একটা ঝামেলা। তো আমি তোমাকে একটা হেল্প করতে পারি এই কারণে, এখানে একটা হেল্প আছে। এই যে গ্রামাটিক্যাল বেসিক কনসেপ্ট গুলো, হ্যাঁ, আমাদের গ্রামাটিক্যাল বেসিক কনসেপ্টের ক্লাসগুলো কেমন যারা করছে তারাই জানে। তোমার জন্য হেল্প, যারা ইউটিউব থেকে ভিডিওটা দেখতেছো, এই চ্যানেলটা সাবস্ক্রাইব করো। এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার একটা স্ক্রিনশট মারো আমাকে, যে ভাই এই যে সাবস্ক্রাইব করছি, তারপর এই যে 10টা যে বেসিক ক্লাস আমি তোমাকে বললাম, যে বেসিক গুলো তুমি কোনো বইয়ে ভালো মতো পাচ্ছ না, ওই বেসিক গুলো এই 10টা ক্লাস থেকে করে ফেলো। তোমাকে এখানে 10টা ক্লাসের প্রিমিয়াম রেকর্ডিং দেওয়া হবে, 10টা ক্লাসের স্লাইড দেওয়া হবে, 10টা ক্লাসের এমসিকিউ ফাইল দেওয়া হবে, শেষ। একটু বেসিক কভার করার পর তারপর তুমি আসলে নিজেই বুঝতে পারবা কই থেকে কি করতে হবে না করতে হবে। ওকে, তারপর তুমি কি করতে পারো, বেসিক একটু কভার করার পর এই যে এগুলো তো বেসিক আইটেম, তারপর এগুলো হলো স্পেশাল আইটেম। এগুলো স্পেশাল আইটেম কই থেকে পড়তে হয় বাবা? এগুলো স্পেশাল আইটেম পড়তে হয় ক্লিফ স্টফেলস থেকে, ক্লিফ স্টফেলস থেকে, বা মাস্টার গ্রামার থেকে, মাস্টার গ্রামার, মাস্টার, GRAMMAR। ওকে, এই দুইটা আইটেমই গ্রামার আইটেম, স্পেশাল আইটেম, মাস্টার গ্রামার এবং ক্লিফ স্টফেলস, এই দুইটা বই থেকে তোমার পড়ে ফেলতে হবে। পড়ে ফেলার পর মাস্টার গ্রামারে যতগুলো এমসিকিউ প্র্যাকটিস আছে সবগুলো তো খেয়ে ফেলতেই হবে। এটা কি তোমাকে বুঝাই দিতে হবে যে এই টপিকগুলো পড়ার পর এমসিকিউ পড়তে হবে? এমসিকিউ তো বললাম মাস্টার গ্রামার এমসিকিউ এর জন্য বেস্ট। এই হলো গ্রামাটিক্যাল আইটেম এবং অ্যাডভান্স আইটেম। এখন তোমাকে আমার এটা বলার এখন ধৈর্য নাই যে ভাই কজেটিভ কি, সাবজেক্টিভ কি, কন্ডিশন কি, মডাল কি, এমবেডেড কোশ্চেন কি, কোয়ান্টিফাইড ডিটারমিনার, প্যারালাল স্ট্রাকচার কি, অ্যাফার্মেটিভ নেগেটিভ এগ্রিমেন্ট, ইনভার্সন, ইউজ অফ রিলেটিভ প্রোনাউন, তারপরে ইউজ অফ অ্যাক্টিভ এন্ড প্যাসিভ। এইগুলো তো আর তোমাকে আর বলার প্রয়োজন নাই, তুমি তো ফার্স্ট টাইমার না, তাই না? তুমি তো জানো এগুলো টপিক, এগুলো কেমনে কাজ করে, এগুলো নিয়ে কথা বলে আর কি করবো, বাদ দাও, স্কিপ ইট, রাইট? আচ্ছা, তারপর দুই একটা বলে দিই, দেখো। জেনারেল পার্টিসিপল কনসেপ্ট যদি তুমি না জেনে থাকো, এক বালতি সমবেদনা। আর আরেকটা ব্যাপার, ইংলিশ তোমরা যেখান থেকেই পড়ো মুখস্থ করবা না, ওকে? আমার 10টা গিফট ক্লাস পাইলেই তুমি বুঝতে পারবা যে ইংলিশ মুখস্থ বিদ্যা না, ইংলিশ বুঝার জিনিস। এবং অটোমেটিক্যালি তোমার মাইন্ডসেট ক্রিয়েট হয়ে যাবে যে তোমার কি করতে হবে এরপর। ঠিক আছে? যারা পেইড ব্যাচে তারা কি করবেন? ভাই তোমার কিছু করতে হবে না, তোমার কি কাজ? তোমার রুটিনের মধ্যে কি তুমি দেখছো প্রথম ক্লাসে আমি পার্সোনাল স্পিচার রাখছি, খেয়াল করছো? করো নাই, কেন করবা? পার্সোনাল স্পিচার রাখছি, তারপর নাউন প্রোনাউন অ্যাডজেক্টিভ। তার মানে এই যে বেসিক তোদের 10টা ফ্রি ক্লাস দিতে চাচ্ছি, এটা ভাই তোমাদের আমি আবার নিব। মানে কালকে থেকে ক্লাস শুরু করা হবে, আজকে তো সেমিনার দিয়ে লাস্ট, তাই না? তো কালকে থেকে ক্লাস শুরু করা হবে, সবগুলো ক্লাস আমি নিজে ধরে তোমার বেসিক কমপ্লিট করে দিব, স্পেশাল আইটেম কভার করে দিব। তোমার ভাই কোনো এই ক্লিস টফেলস এই বই একবার ওই বই একবার এগুলো কোনো খুলতে হবে না। তুমি জাস্ট আমার যা পড়াবো পড়বা, এনাফ, শেষ। এতটুকু কনফিডেন্ট রাখতে পারো যে গত ব্যাচে যেহেতু 305 জন পাইছে, তো এবার যেহেতু ডিজিটাল বোর্ড নেওয়া হবে, আরো এফোর্ট বেশি, আরো দিন শেষে এক্সপিরিয়েন্স বেশি, সো তোমাদের ব্যাচে আরো বেশি চান্স পাবে, খুবই স্বাভাবিক। 300 থেকে আমরা এবার 700 বা 800-তে টাচ করবো পাবলিক ক্যাম্প। আমার শখ 1000, বাট আমি জানি না 1000 স্টুডেন্ট টাচ করতে পারবো কিনা, কারণ আমাদের কোর্স ফি হাই হওয়াতে 1000 স্টুডেন্টই হয় না সব ব্যাচ মিলায়, এমন একটা অবস্থা। স্টুডেন্ট কম থেকে কেয়ার ভালো নিতে পারে। যাই হোক, সো ইংলিশ ফার্স্ট পার্ট এই টপিক গুলো যারা আগে আগে পড়তে চাও, ব্রো প্লিজ এইভাবে আমি যেভাবে দেখালাম এইভাবে পড়তে থাকো। এই 10টা গিফট ক্লাসের কথা তো বললাম, এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার, স্ক্রিনশট দাও, দেন গিফট ক্লাসগুলো নিয়ে নাও। এবার আসো ইংলিশ। ইংলিশের মুখস্থ আইটেম বলতে হবে না? হবে তো। মুখস্থ আইটেমের ট্রাম কার্ড কোনগুলো বলো তো? এই 6টা আইটেম: গ্রুপ ভার্ব, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, সিনোনিম, অ্যান্টোনিম, অ্যানালজি, নর্মাল ইডিওম ফ্রেজ এবং স্পেলিং। তোমার দায়িত্ব কি হবে? এগুলো পড়ার নিয়মও বলে দিই, দেখো। ধরো গ্রুপ ভার্ব, ভাই ইংলিশের মধ্যে সবচেয়ে খারাপ যদি কোনো আইটেম থাকে এটা হলো গ্রুপ ভার্ব। এত কঠিন, মানে চোখ দিয়ে মনে হয় পানি পড়বে, হ্যাঁ, মানে মানে বুক ফাইটা যাবে এমন একটা অবস্থায় গ্রুপ ভার পড়ার টাইম। আর হাই ফ্রিকোয়েন্সি ওয়ার্ড গুলো পড়ার টাইমে যারা আইবি প্রিপারেশন নিয়েছেন তারা জানেন, মানে এমন রাগ লাগে, এমন মন খারাপ লাগে, এত অসহায় মনে হয় এই জিনিসগুলো পড়ার টাইমে, কিন্তু উপায় নাই ভাই, পড়তে হবে। এগুলো পড়ার আমি একটা নিয়ম বের করছি, মানে আমি নিজের এক্সপিরিয়েন্স থেকে আর কি যতটুকু বের করা। মাস্টার গ্রামে গ্রুপ ভার্ব দেখবা যে এ তে গ্রুপ ভার্ব, বি তে গ্রুপ ভার্ব এরকম দেওয়া আছে। এই টপিকের যে গ্রুপ ভার্ব এটা একটা বক্সের মধ্যে দেওয়া থাকে অনেকগুলা, ঠিক আছে? তোমার কাজ কি হবে? ধরো তোমার এখানে বক্সের মধ্যে দেওয়া ছিল টেক আফটার, টেক আফটার।
টেক আফটারের বাংলা মিনিং কি? মতো বা দেখতে একই রকম, যেটাকে রিজেম্বল বলা হয়। ওকে, ইংলিশ টেক আফটারের বাংলা মিনিং কি? মতো, শেষ। তুমি শুধুই বক্সের মধ্যে থেকে একটুক পড়বা, ঠিক আছে? তোমার ওখানে আবার ইংলিশ এক্সাম্পল কি দাও, ইংলিশ মিনিং কি দাও, এত কিছু লাগবে না। টেক আফটারের বাংলা মিনিং কি? মতো। মতো লেখা আছে, হ্যাঁ। টেক আফটার মানে মতো, টেক আফটার মানে, টেক আফটার মানে মতো, ওকে শেষ। এইভাবে তুমি পুরো বক্সটা 3 থেকে 4 বার আগে রিডিং করবা, ঠিক আছে? রিডিং করার পর তারপরে গ্রুপ ভার্বের এমসিকিউ গুলো সলভ করতে যাবা। তারপর এমসিকিউ সলভ করতে যাবা, দেখবা অনেক সহজ হয়ে গেছে, অনেক সহজে মনে থাকতেছে। ওকে, সেম প্রসিডিউর ফর অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, সিনোনিম, অ্যান্টোনিম, অ্যানালজি, ইডিয়ম এন্ড ফ্রেজ, স্পেলিং, সেম সেম প্রসিডিউর। যে আগে তুমি বক্সের মধ্যে জিনিসগুলো রিডিং করে নিবা, মুখস্থ না, রিডিং রিডিং। তারপর এমসিকিউ গুলো বুঝে বুঝে পড়বা। যেমন কি, যেমন তোমরা অনেকে এইভাবে মুখস্থ করো যে এই যে অ্যাবাইড বাই, অ্যাবাইডের সাথে বাই হয়, অ্যাবাইডের সাথে বাই, অ্যাবাইডের সাথে বাই এমনি পড়ে। এই অ্যাবাইড বাই এর বাংলা মিনিং কি দেখ না, বাংলা মিনিংটা জান না। এই জিনিসটা বাস্তব জীবনে ইউজ করার জন্য পড় না। বেসিক ফাউন্ডেশন কোর্স মানে কি? বেসিক গঠন করতে হবে, কিসের মুখস্থ ভাই? আবার অনেকে অ্যানালজি কেমনে পড়ে, ট্রির সাথে যদি এটা হয় তাহলে এটার সাথে এটা, শেষ। মুখস্থ মুখস্থ মুখস্থ। কিন্তু ওর মধ্যে যে তো বেসিকটা আছে, ফান্ডামেন্টাল ট্রিক্সটা কি, এটা ধরতে হবে তো না? অ্যানালজি তো রিলেশনের উপর চলে, রিলেশনটা ধরতে হবে না? এইভাবে আর কি। এই হলো ইংলিশের ব্যাপার। সো এই যে মুখস্থ আইটেম কনসেপ্ট, এটা কিন্তু আমি আপনাকে মুখস্থ আইটেমের রুটিনের মধ্যে দিয়ে দিচ্ছি। আপনি কি দেখতে পেরেছেন? আপনাকে আমি যা যা বললাম সবগুলো আপনার রুটিনে দেওয়া আছে, আপনি তো দেখবেন না এগুলো, এখন পর্যন্ত খুলে দেখেননি, আমার খুলে দেখাইতে হবে আগে। এই দেখো ক্লাসের রুটিনের মধ্যে, এই দেখো সব দেওয়া আছে, দেখো দেখো। এই যে অ্যাডভান্স আইটেম 1 2 3 4 5, এইগুলো কি? এগুলো ওই যে স্পেশাল যে আইটেম গুলো আছে ওইগুলো, ওইগুলোর চেয়ে আরো অনেক বেশি পরিমাণে এখানে আমি ইনক্লুড করছি। বাংলা ইংলিশ সব দেওয়া আছে ভাই। তোমাকে যা যা টপিক বললাম দেখো, এই দেখো সব এখানে রুটিনে দেওয়া আছে, দেখছো? এক্সাম রুটিন জীবনে তো দেখবা না নিজের চোখে, এই দেখো ভোক্যাব, এই দেখো সিনোনিম অ্যান্টোনিম, দেখছো? একদিনে 50টা করে পাঠ করে দিছি, মানে এইটা পর্যন্ত দিছি ভাই, জুন মাসের 1 তারিখে তুমি কি পড়বা ভাবা যায়? প্রত্যেক দিন পর্যন্ত ভাগ করে দিছি। আমি এটা বলে নাই যে আগামী 5 দিনের জন্য এত না, তুমি এই প্রথম দিন 1 থেকে 50 পর্যন্ত পড়বো, এটা পর্যন্ত বলে দিছি। তারপর যদি না পড়ো কেমনে কি পড়তে হবে তো? তো এই হলো ব্যাপার। ইংলিশ আমরা এইভাবে আমাদের ব্যাচে কাভার করবো, তুমি হয়তো বুঝতে পারছো। আর নর্মালি যারা দেখতেছেন ভাই, পড় ভাই, আমি যেমনে দেখাচ্ছি এমনি পড়, লস হবে না, জীবন অনেক লাভ হবে, রাইট? সো এই হলো আমাদের ব্যাচের মানে মোটামুটি ব্যাপার স্যাপার। ইংলিশ গেল, এবার আমাদের জিকে আইটেম আসবে। আচ্ছা, জিকে নিয়ে শুরু করার আগে আমি এইটা ব্যাপারটা আর কি বলে দিই। আমাদের 2টা ব্যাচ আছে, আপনাদের যদি আম, পরিচিত ফার্স্ট টাইমার কেউ থাকে, ওদেরকে আমাদের ফার্স্ট টাইমারের ক্লাসে ট্রাই করতে বলিয়েন 2 3টা, তারপর সে চাইলে ভর্তি হতে পারবে। ফার্স্ট টাইমার কোর্স একটু কম, কেন কম? সেকেন্ড টাইমারের সাথে ভাই এমন কেন করতেছেন বেশি কেন ভাই? ফার্স্ট টাইমের যখন এক্সাম হবে তখন কি হবে বলো তো? মানে এইচএসসি এক্সাম হবে 2 মাস, 1 1.5 মাস অফ থাকবে না? থাকবে। তোমাদের কি কোনো অফ আছে? তুমি নিজেই বলো, কোনো অফ আছে তোমাদের নিজেদের? তোমাদের তোমাদের তো কোনো অফ নাই। তো ব্যাপারটা এরকম আর কি। ওকে, সো সেকেন্ড টাইমার ব্যাচের এই ভিডিও দেখে যদি কেউ ফ্রি ক্লাস ট্রাই করতে চান, ওই যে হোয়াটসঅ্যাপে মেসেজ দেন। আর যদি কেউ ভর্তি হইতে চান, ফাইন, বেস্ট, এটা তো আরো বেস্ট, এটা আরো কোনো সমস্যা নেই, তাহলে আরো দিন শেষে ভালো। ঠিক আছে। সো এই তো, এখন আপনি নিজের কিভাবে কি বা আপনার ভর্তি হতেই হবে এমন কোনো ব্যাপার না। আপনি চাইলে আসলে আমার যে ভিডিওটা দিচ্ছি এখানে ফুল পেইড ব্যাচের ফান্ডামেন্টাল শেয়ার করা হচ্ছে, জীবনে কোনো প্ল্যাটফর্ম শেয়ার করে না। তো আপনি এইটা দেখেও পড়ে নিতে পারেন, আমার কোনো সমস্যা নাই। আর ব্যাচ সম্পর্কে ডিটেল জানার জন্য এই নাম্বারে ফোন দিতে পারেন, স্ক্রিনশট দিয়ে নেন। নেক্সট স্লাইড এখন আমি চেঞ্জ করে ফেলবো। ওকে, নেক্সটে চলে আসছি। জিকে, জিকের ব্যাপারে আমার চেয়ে বেশি ভালো কথা বলতে পারবে রাকিব। সো রাকিব একটু বলুক যে ফান্ডামেন্টাল কেউ যদি গুছায় নিতে চায় সে আসলে কি করবে, রাইট? সো এই যে জিকের ব্যাপারটা চলে আসছে। ও, ফান্ডামেন্টাল কি করবে গুছায় নিতে। আসসালামু আলাইকুম। আমি রাকিব, বর্তমানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ইতিহাস বিভাগে। আমি আসলে মানে জিকে এর ব্যাপারে কথা বলার আগে তোমাদের সম্পর্কে একটু কথা বলি। তোমরা যারা আমাদের ব্যাচে এনরোলমেন্ট করেছো তোমাদেরকে ওয়েলকাম জানাই। একজন স্টুডেন্টের আসলে কোচিং এর কাছে আসাটা কি হতে পারে, মানে একজন স্টুডেন্ট হিসেবে তোমার একটা প্ল্যাটফর্মের কি চাওয়া পাওয়া থাকতে পারে। তোমার 1 নাম্বার যে চাওয়া পাওয়া, সেটা তোমার হইতে হবে যে কি, যে আমার অ্যাডমিশনের শেষ পর্যন্ত যেন আমাকে এই প্ল্যাটফর্ম সঙ্গ দেয়। আমরা তোমাকে কিন্তু সেরকম সঙ্গ দিব। এটা আমাদের এখন যেটা চলতেছে সেটা হলো আমাদের একটা ফান্ডামেন্টাল কোর্স, যেটা প্রথমে আমাদের তোমাদেরকে বেসিক পড়াবো, তারপর আমাদের বিউপি দিয়ে তো শুরু হয় আর কি, তারপর আমরা বিউপি পড়াবো বিউপি স্টাইলে। তারপর জাহাঙ্গীরনগর, রাজশাহী, চট্টগ্রাম প্রত্যেকটা ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষার আগে ওই ইউনিভার্সিটি অনুযায়ী কিন্তু আমরা আবারও ক্লাস নেব। তাহলে প্রথমে আমরা বেসিক শেষ করে তারপরে আমরা ইউনিভার্সিটি ওয়াইজ ক্লাস নেব। এর মাঝে কিন্তু কিভাবে পড়াবো সেটা আমি বলতেছি কিছুক্ষণ পর। তারপরে তোমার কি চাওয়া থাকে, যেন আমি এই প্ল্যাটফর্ম থেকে প্রচুর চাপ পাই, এই চাপে যেন আমি রেগুলার বাড়িতে পড়াশোনা করি। সেটার জন্য আমাদের কি ব্যবস্থা আছে? সেটার জন্য ব্যবস্থা আছে আমাদের হলো এক্সাম। তোমাদের কিন্তু 2টা ভাবে এক্সাম হবে, একটা হইলো মেমোরাইজিং টপিকের উপর এক্সাম, আর একটা হইলো ক্লাস টেস্ট, যেটা সেটা আমরা যে ক্লাস নেব, ক্লাস নিয়ে যে তোমাদেরকে ছেড়ে দেবো এমন কিন্তু না। আমাদের 3টা ক্লাস বা 5টা ক্লাস হয়ে যাওয়ার পর তোমাদের কিন্তু আবার এই ক্লাসের ওপর পরীক্ষা নেব।
তারপরে মেমোরাইজিং তুমি বাসায় বসে থেকে কি করবে, অবশ্যই তো পড়াশোনা করতে হবে। তো মেমোরাইজিং যে টপিকগুলো আছে সেগুলো তোমাদেরকে দিয়ে দেবো। রুটিন দেখছো, রুটিন দেখে আমি নিজেই আসলে ক্রাশ খেয়ে গেছি রুটিনের উপর, যে এত সুন্দর করে এরকম করে পড়লে হয়তো আমি আরো অনেক ভালো কিছু করতাম। বুঝতে পারছো, এরকম করে সাজানো হয়েছে তোমাদের রুটিনটা। তো এই হলো ব্যাপার। আর একটা যেটা আসা সেটা হলো কি, যে ভাইয়া আমি নিজে পড়তেছি, পড়তে পড়তে আমার মনে হচ্ছে যে এটা আমি বুঝতেছি না, পারতেছি না। তো তখন কি হয়, যদি আমি নিজে খুঁজতে যাই, গুগল করব, আমার অনেক টাইম ওয়েস্ট হয়ে যাবে। এমনও হয় যে একটা প্রশ্নের পিছনে 30 থেকে 1 ঘন্টা সময় চলে যায়। আর আমাদের কিন্তু একটা বদ অভ্যাস রয়েছে কি, যে আমরা যে একটা কনফিউশন কোশ্চেন যেগুলো, সেগুলোর পেছনে অনেক টাইম ওয়েস্ট করি। এটা কিন্তু কখনোই করা যাবে না। এই জন্য আমরা কি করেছি, এই জন্য আমরা করেছি হইলো মেন্টরিং সুবিধা। আমাদের কিন্তু অনেকগুলো মেন্টর আছে, আমি দেখাবে এরপরে, সমস্যা নাই। মেন্টরকে তুমি কিন্তু নির্দ্বিধায় নক দিতে পারবা, হয়তো বা কিছুক্ষণ দেরি হবে, বাট তুমি রিপ্লাই পেয়ে যাবা। তাহলে কি হলো, ওই তোমার সময়টা কিন্তু বেঁচে গেল। মেন্টর তোমাকে যেখান থেকে হোক, ও যেখান থেকে হোক, সেটার উত্তর তোমাকে জেনে বা বুঝে তোমাকে সেটা সুন্দর করে বোঝাই দিবে। এ হলো ব্যাপার। মানে তোমার একটা আশা কি একটা প্ল্যাটফর্ম থেকে, সেগুলো বললাম। আমরা কিন্তু এগুলো পূরণ করব। এগুলোর বাইরেও যদি তোমার কোনো আশা থাকে আমাদেরকে জানিও, আমরা সেটাও পূরণ করব, সমস্যা নাই। তারপরে আমি একটু জিকে নিয়ে কথা বলি। আমি কিন্তু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ইতিহাস ডিপার্টমেন্টে রয়েছি। তো জিকে আসলে আমি কি করব, ফান্ডামেন্টাল যে তোমাদের কোর্স যেহেতু এটা, আমরা আগে বেসিকটা কমপ্লিট করব। বেসিক কি, ধরো প্রথমে আমরা বাংলাদেশ বিষয়াবলী নিয়ে আলোচনা করব। বাংলাদেশ বিষয়াবলী আমরা একেবারে অ্যানশিয়েন্ট বেঙ্গল যেটা, সেখান থেকে শুরু করে সংবিধান, অর্থাৎ মুক্তিযুদ্ধের পর সংবিধান রচনা করছি, এই পর্যন্ত আমরা শেষ করব। এটা আমরা বাংলাদেশের ইতিহাসের মধ্যে রাখছি। এটাকে আমরা আবার 3টা ভাগে ভাগ করব। একটা হলো প্রাচীন বাংলার ইতিহাস, একটা হলো মধ্যযুগ, মানে ওই সময় যে মুসলমান শাসন যারা ছিল আর কি, সেইটা। তারপরে আমরা কি করব, ব্রিটিশ শাসন আমল, এই সম্পর্কে আমরা আলোচনা করব। এভাবে আমাদের বাংলাদেশ বিষয়াবলী যে ইতিহাস, সেটা নিয়ে আলোচনা করব। তারপরে যখন আমরা আন্তর্জাতিক বিষয় নিয়ে আলোচনা করব, তখন আমরা কোথা থেকে শুরু করব, একেবারে রেনেসা থেকে। আমাদের যে একেবারে তোমাকে অনেকগুলা পড়াবো, জিকে কিন্তু ভাই একবারে বিশাল মহাসাগরের মতো, অনেক বেশি গভীর। তো আমরা কিন্তু সবকিছু পড়াবো না, আমরা বিগত সব বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন অ্যানালাইসিস করে, যেখান থেকে প্রশ্ন আসতেছে তার উপর ভিত্তি করে তোমাদের কিন্তু রুটিনটা তৈরি করা হয়েছে। তো আমরা দেখছি যে সচরাচর দেখা যায় যে রেনেসা যে পর্বটা শুরু হয়েছে, সেখান থেকে প্রশ্ন আসা। তো আন্তর্জাতিক বিষয়াবলী যখন আমরা শুরু করব, আমরা রেনেসা, তারপর রিফরমেশন মুভমেন্ট, ওয়েস্টফেলিয়া চুক্তি, এরপরে যতগুলো বিপ্লব রয়েছে, আমাদের ফ্রেঞ্চ রেভলিউশন, তারপর ওয়ার্ল্ড ওয়ার, এই আস্তে আস্তে আমরা কি করব, সাল অনুযায়ী। আমরা এরকম আলোচনা করব না যে বিপ্লব এ কয়টা বিপ্লব একসাথে, এটুকু করব না, আমরা সাল অনুযায়ী করব। মানে একের পর এক সিরিয়াল করে, তারপরে আমরা একসাথে আলোচনা করব যে আমরা আসলে কয়টা পড়লাম, মানে আউটকাম হিসেবে আমরা দেখাবো সেটা। এইরকম করে যাবে। তারপর আরেকটা বিষয় আসবে, সেটা হলো সংস্থা। সংস্থা অনেক বেশি গুরুত্বপূর্ণ। এখান থেকে প্রত্যেকটা ইউনিভার্সিটিতে 2টা বা 3টা এরকম প্রশ্ন এসে থাকে। তো সংস্থার মধ্যে যে ব্যাপারটা হয়, অনেক সময় সাম্প্রতিক যে ঘটনা ঘটে, সংস্থার যে সদস্য পদগুলো চেঞ্জ হয়, এবার কিন্তু অনেক বেশি আহ বার্নিং কোচিং এ ছিল, আমাদের বিমস্টেক ছিল, তারপর ন্যাটো ছিল, এগুলো আমাদের সাম্প্রতিক স্লাইডে ছিল, এবং এগুলো থেকে হুবহু প্রশ্ন আসছিল। যারা আমাদের সাম্প্রতিক ফ্রি ক্লাস ছিল এটা অবশ্য, যারা করেছিল তারা কিন্তু কমনও পেয়েছিল। তো এই হইলো ব্যাপার। তো আমরা কি করবো, তারপরে সংস্থা পড়াবো তোমাদেরকে। সংস্থার মধ্যে কিন্তু আবার অনেকগুলো ভাগ আছে। যেমন আমাদের ওয়ার্ল্ড ওয়াইডের 2টা আউটকাম, একটা হলো আমাদের লিগ অফ নেশনস, আর একটা হলো আমাদের জাতিসংঘ। এটা আমরা আলাদা রাখবো। তারপরে জাতিসংঘের মধ্যে যে অঙ্গ সংস্থাগুলো রয়েছে, সেটা আমরা আলাদা রাখবো। এবং সহযোগী সংস্থাগুলো যেগুলো রয়েছে, সেগুলো আমরা আলাদা তোমাকে সুন্দর করে দেখাই দিব। তারপরে একেবারে বিশ্ব মিলে যে রাজনৈতিক আমাদের সংস্থা রয়েছে, সেগুলো তোমাদেরকে পড়াবো। তারপরে অর্থনৈতিক রয়েছে, তারপরে বিভিন্ন ধর্মীয় বা রাজনৈতিক টাইপ যেগুলো রয়েছে, সেগুলো তোমাদেরকে আলাদা করে আমরা পড়াবো। তাহলে দেখো, আমরা কিন্তু আন্তর্জাতিক বিষয়াবলীর মধ্যে অনেকগুলো ভাগ করব। আর এটা কিন্তু তোমরা যদি রুটিন দেখে থাকো, রুটিনের মধ্যে কিন্তু সুন্দর করে তুলে দেওয়া হয়েছে। তো এটা শেষ করার পর আমরা কি করব, এটা শেষ করার পর আমরা মহাদেশ সম্পর্কে পড়বো, মহাদেশ পরিচিতি। মহাদেশে ভাই এতগুলো দেশ আছে, সবগুলোকে আমাদের পড়তে হবে এমন কিন্তু আসলে না। আমাদের সবচেয়ে বেশি যেটা গুরুত্বপূর্ণ, সেটা হলো আমাদের দক্ষিণ এশিয়া, তারপর দক্ষিণ পূর্ব এশিয়া, এই যে ব্যাপারটা, এগুলো আমরা সুন্দর করে কমপ্লিট করব। তারপরে বাংলাদেশ বিষয়াবলীর মধ্যে আমরা আবার যে ভাগ করবো হলো জাতীয় বিষয়াবলী রয়েছে, তারপরে ভৌগোলিক পরিচিতি রয়েছে। ভৌগোলিক পরিচিতির মধ্যে আমরা নদ নদী, এটা আলাদা একটা ক্লাস রাখবো। সুন্দর করে রুটিন কিন্তু তোমাদেরকে সাজানো হয়েছে। জিকে মনে হয় তোমাদের 18+ ক্লাস রয়েছে, পরবর্তীতে কিন্তু আরো অনেক ক্লাস হবে। এখন জাস্ট তোমাদেরকে বেসিক করানো হবে, তারপর আবার এমসিকিউ প্র্যাকটিস করানো হবে। তারপর আবার ইউনিভার্সিটির আগে ওই ইউনিভার্সিটিতে কোন স্টাইলে জিকে প্রশ্ন করা হচ্ছে, সেই স্টাইলে আবার তোমাদেরকে পড়ানো হবে। সো এই আমার আলোচনা ছিল। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারছো যে কিভাবে আসলে পড়ানো হবে। আসসালামু আলাইকুম। সরি ফর ইন্টারাপশন। সো রাকিব তো জিকের ব্যাপারটা বলে দিল ও কিভাবে পড়াবে। এন্ড ও যেই কথাগুলো বলতেছিল ওটা আসলে এই টপিকগুলো, যে আমি যে টপিকগুলো লিখে রাখছি এটা ওই সিলেকশন করে দিছিল, এই যে এই টপিকগুলো, রাইট। এই যে এই টপিকগুলো ও যেভাবে বললো, ঠিক সেম প্যাটার্ন অনুসারে যারা নর্মালি ভিডিওটা দেখতেছেন এভাবে পড়ে নিয়ে, তাহলে সিঙ্ক হইলো এবং আপনার জন্য সুবিধা হয়ে যাবে। আপনার যদি ইচ্ছা হয় যে ভাইয়া আরো ভাইয়া যে বললো যে ভিতরে কোনগুলো ইম্পর্টেন্ট, এটাও যদি জানার ইচ্ছা হয় সমস্যা নেই, আমাকে মেসেজ দেন, আমি ওই টপিকগুলো আপনাকে দিয়ে দিব। আমি মনে করি আপনি জ্ঞান যত
স্প্রেড করবেন তত ভালো, তত সুবিধা, জিনিসটা বাড়ে, আল্লাহ বরকত দান করে, এই থিওরিতে আপনারা সবাই বিশ্বাস করবেন বলে আমি মনে করি। জেনারেল নলেজের জন্য জেনারেল নলেজ টাইপ, মানে ওই জিকের জন্য আর কি আন্তর্জাতিক বিষয়গুলি, মিক্স বিষয়গুলি দেওয়া আছে, এগুলো নিয়ে আমি আসলে কথা বলতে চাচ্ছি না, রাকিব অলরেডি বলে দিচ্ছে। রাইট। সো এই ছিল আমাদের বাংলা ইংলিশ জিকে। জিকের জন্য কোন বই পড়তে হবে? জিকের জন্য তোমার যেই খন্দকার জিকে বইটা আছে, এটা সবসময়ের জন্যই বেস্ট, এটা নিয়ে বলার কিছু নাই। তারপর খন্দকার জিকে ফাইনাল সাজেশন। এবং তার আগে কি করতে হবে? তার আগে এই যে আমাদের ক্লাসের স্লাইড গুলো আমাদের জিকেতে দেওয়া হবে, তুমি এই স্লাইড গুলো কমপ্লিট করবা। যা যা পড়াবে স্লাইড গুলো পড়বা, খুব সুন্দর মতো ডিজিটালি মেক করা। সো তোমার জাস্ট পড়তে হবে। আর অ্যাডিশনাল হিসেবে যখন এগুলো কমপ্লিট করে ফেলবা, তখন কি করবা? ওই যে রাবি চবি বিসিএস কোশ্চেন ব্যাংক এবং ঢাবি কোশ্চেন ব্যাংকের জিকে গুলো শেষ করে ফেলাবা। এবং পেইড ব্যাচের জন্য আমরা লাস্টে যে স্পেশাল এমসিকিউ গুলো দিব, সেটা তোমার কমপ্লিট করে ফেলাইতে হবে। এই হলো ব্যাপার। এখন আমাদের মেন্টর প্যানেল এখানে উপস্থিত আছে অলরেডি। আমাদের মেন্টর প্যানেলের সাথে একটু পরিচিত হওয়া যাক, চলো। তিনজনের মধ্যে দুইজন উপস্থিত আছে আর কি, যারা তোমাদের প্রবলেম সলভিং এর জন্য সবসময় ওতপ্রোত ভাবে থাকবে। আর পৃথা আপু যদি থাকেন, একটু আনমিউট করে এই ব্যাচের উদ্দেশ্যে কিছু বলিয়েন। আর পৃথা আপু ঢাকা ভার্সিটি থেকে এইচএসসি 22 ব্যাচ আর কি। আসসালামু আলাইকুম। আমাকে কি ক্লিয়ারলি শোনা যাচ্ছে? হ্যাঁ আপু, আপনি কন্টিনিউ করেন। আচ্ছা। তো যেহেতু সেকেন্ড টাইমারদের ব্যাচ মনে হয়, তাই না? জি জি, সেকেন্ড টাইমার ব্যাচ। আচ্ছা, তো এইটা হচ্ছে খুব, কি বলবো, খুব ইম্পর্ট্যান্ট একটা টাইম। ফার্স্ট থেকেই যদি সবাই কেয়ারফুল থাকো তাহলে ইনশাল্লাহ এবার একটা ভালো রেজাল্ট সবার চলে আসবে। এই জিনিসটাই ভুল হয় যে টাইমটাকে মানে কাজে লাগানোর যে ব্যাপারটা, যে আমরা মনে করি আচ্ছা টাইম তো আছে, আমরা হয়তো পরে পড়ালেখা করতে পারবো, বা মানে টাইম ওয়েস্ট করে ফেলি, বা দেখা যায় যে এই টাইমে যেহেতু মেন্টাল অনেক স্ট্রেস থাকে, ডিস্ট্রাকশন গুলো খুব ইজিলি চলে আসে। মানে কিছু একটা ভাল লাগছে, হয়তো ওটা টেম্পোরারি, বাট ওটার দিকে দেখা যায় যে আমরা বেশি মনোযোগ দিয়ে ফেলি, কারণ ওটা মানে ওই ডিস্ট্রাকশন গুলো এই সময় মনে হয় যে আচ্ছা ঠিক আছে, আমার পড়াশোনার থেকে স্ট্রেস নেওয়ার থেকে তো এগুলো করলেই ভালো লাগে। তারপরে দেখা যায় যে ওই টাইমটা ওয়েস্ট হয়ে যায়, পরে কিন্তু আবারও মানে কাভার করতে প্রবলেম হয়ে যাবে। অনেকে অনেক কিছু কথাবার্তা বলবে, বাট মেন্টাল স্ট্রেংথটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট। এই সময় হচ্ছে জাস্ট মেন্টাল স্ট্রেংথটা ধরে রেখে নিজেকে পড়ানো লাগবে এটা মনে রেখে হচ্ছে গিয়ে পড়ার টেবিলে বসে পড়ালেখাটা কন্টিনিউ করতে হবে। আর গাইডলাইন হচ্ছে অনেক ইম্পর্টেন্ট একটা বিষয়, সবসময় আমি এই কথাটা বলে আসি। আমি নিজে অনেক জায়গায় ফেইলার হয়েছে আমার আর কি। আমি মানে এক্সাম দিয়ে আমার চান্স হয় নাই, এই যতগুলা ভার্সিটিতে আমি চান্স পেয়েছি তার আগে। আমি বিউপিতে এক্সাম দিছিলাম, আমি মেডিকেল এক্সাম দিছিলাম, আমার হচ্ছে আমি আইএসএসবি দিছিলাম, আমার এগুলো তো হয় নাই। সো না হইলে কেমন লাগে এই জিনিসটা আমি নিজেও বুঝি। আর ওই টাইমে একটুখানি ওই যে টিভি দেখলাম, একটুখানি ভিডিও দেখলাম, এই জিনিসগুলা মনে হয় যে আচ্ছা ঠিক আছে, এগুলো করলে তো আমি ভুলে যাচ্ছি আমার স্ট্রেস গুলা, সো আমি এগুলাই করতে থাকি। আর তখন যখন ওই যে মানুষজন এসে কথা বলে তখন অনেক খারাপ লাগে। সো এই বিষয়গুলা, ডিস্ট্রাকশন গুলা থেকে দূরে কিভাবে থাকা লাগবে এটা অবশ্যই মাথায় রাখবা। আর হচ্ছে এই যে মানুষজনের কথা তখন মানে কষ্ট হিসেবে নিয়ে ডিপ্রেশনে পড়ে না থেকে সেটা হচ্ছে গিয়ে একটা ইন্সপাইরেশন হিসেবে নেওয়া লাগবে। সেটা হচ্ছে মানে তোমাকে যাতে আরো পড়ার জন্য ইন্সপায়ার করে মানুষের। আমি নিজে এই মানুষজনের কথার জন্য দেখা গেছে আমার নিজের অনেক মেন্টাল ব্রেকডাউন হয়েছে এক্সাম টাইমে। আমি অনেক এক্সাম হয়তো বা আরো অনেক ভালো দিতে পারতাম যদি আমি ওই টাইমে আমার এই স্ট্রেস কন্ট্রোলটা ভালো মতন করে করতে পারতাম, ঠিক আছে? সো যেহেতু সেকেন্ড টাইম, তো তোমাদের উপর আরো বেশি স্ট্রেস আসবে, এই জিনিসটা একটু মেনটেন করা ট্রাই করবা। আর গাইডলাইন অনেক ইম্পর্টেন্ট একটা বিষয়, গাইডলাইনেরও অভাব ছিল আমার ফার্স্ট এক্সাম গুলাতে। তো গাইডলাইন তারপর আমি যখন প্রপার পেয়েছি, যে ভাইয়ার কাছে যখন আমি গাইডলাইন নিতে শুরু করছি, তারপরে কিন্তু আমি যতগুলো ভার্সিটিতে এক্সাম দিচ্ছি আমার সবগুলোতেই ভালো পজিশন সহ চান্স হয়েছে। ঠিক আছে? সো গাইডলাইন ছাড়া আমি এমনি সারাদিন লেখাপড়া করলাম সেটা আসলে হবে না। তো তোমরা যেহেতু এই অনেক প্রেশিয়াস একটা জিনিস এখান থেকে পাচ্ছ, যেটা হচ্ছে একটা প্রপার গাইডলাইন, সো এই গাইডলাইনটাকে, এই অপরচুনিটিটাকে আমি বলবো যে তোমরা কাজে লাগাও। তোমরা হচ্ছে মানে গাইডলাইনটা ফলো করে নিজেদের টাইমটাকে কাজে লাগাও ঠিক মতো, ঠিক আছে? তাহলে দেখবা যে ইনশাল্লাহ সব মানে ঠিক মতো থাকলে অনেক ভালো একটা রেজাল্ট আসবে। যদি খুব খারাপ লাগে, দোয়া করো, নিজেদের গডের কাছে দোয়া করো, দেখবা যে ভালো লাগবে। আর তাছাড়া এমনিতে এখন অন্য কোনো অ্যাডিকশনের ভিতরে যাও না, কোন ধরনের টাইম ওয়েস্ট করতে পারে এমন কোনো কিছুই করার কোনো দরকার নেই। আর জাস্ট লেখাপড়া করো। কোনো প্রবলেম, লেখাপড়া রিলেটেড কোনো প্রবলেম যদি থাকে, আমার মেসেঞ্জার ইনবক্স তোমাদের সবার গ্রুপে লিংক দেওয়া আছে, ওখানে এনি টাইম নক করো, আমি আমার যতদূর সাধ্য আমি তোমাদেরকে হেল্প করার ট্রাই করব। আর বেস্ট অফ লাক। থ্যাংক ইউ। এই তো আপু কিছু সুন্দর মানে গাইডলাইন দিল, এই জিনিসগুলো আপনারা ফলো করেন, উনি ওনার লাইফ এক্সপিরিয়েন্স থেকেই তো বলছে, তাই না? আর যে প্রবলেম সলভিং এর ব্যাপারটা বললাম, ওই যে গ্রুপে যদি আপনার দিতে সাই ফিল হয়, আপুকে ডিরেক্ট ইনবক্সে মেসেজ দিয়ে বলবেন আপু এইগুলো সমস্যা, তো একটু সমাধান করে দিলে ভালো হইতো। ধরেন উনি সাথে সাথেই যে সিন করতে পারবে এমন কিন্তু এরকম না, রাইট? উনি ফ্রি হওয়া মাত্র সিন করে আপনার প্রবলেমগুলো সলভ দিয়ে দিবে, শেষ। আর ব্যাপারটা হলো
আমি যেভাবে ক্লাস করবো উনি সেইভাবেই সলভ দেবে, কারণ দিন শেষে এখানে যে মেন্টর প্যানেল তিনজন আছে, ইনারা আমাদের ব্যাচের স্টুডেন্ট ছিল। সো আমাদের প্যাটার্নটা ওনাদের মাথার মধ্যে আছে, সো আপনার কোনো বুঝতে অসুবিধাও হবে না। এবার আমরা জারিন তাসনিম আপুর কাছে যাচ্ছি। উনিও যেহেতু আমাদের মেন্টর প্যানেল, মানে প্রবলেম সলভিং এর জন্য সবসময় আপনাদের জন্য অ্যাক্টিভ। উনি আপনি একটু আনমিউট করে যদি সেকেন্ড টাইমারদের উদ্দেশ্যে কিছু বলতেন। আপু আছেন? আচ্ছা, আপু শোনা যাচ্ছে কি? আপু আপনি অ্যাক্টিভ এখানে থাকলে আনমিউট করে আর কি বলিয়েন আর কি কিছু। আচ্ছা যাই হোক, উনি মেবি নেট কানেকশন ডিসট্রাক্ট হয়েছে, আজকে যেহেতু ঝড় হয়েছে। আমরা সেমিনার কন্টিনিউ করতে থাকি, তারপর মাঝখানে উনি যখন আসবে তখন আমরা ওনাকে ফ্লোর দিয়ে দিব, ঠিক আছে? সমস্যা নেই। ওকে চলেন আমরা নেক্সটের নিচের দিকে যাওয়ার চেষ্টা করি। আমি যতদূর পর্যন্ত ছিলাম আর কি, বাংলা দেখাইছিলাম, ইংলিশ দেখাইছিলাম, জিকে দেখাইছিলাম, সব বলছি। তারপর পারফেকশনের জন্য যেটা আর কি বললাম, এত কিছু করার পর আপনার কাজ কি? ঢাবি, চবি, রাবি, বিসিএস এই কোশ্চেন ব্যাংকগুলো ঠাড়া শেষ করে ফেলা ভাই, এটা শেষ করতে হবে, করতেই হবে। এগুলো শেষ করলে দেখবা তোমার কনফিডেন্ট কিভাবে চলে আসে, বুঝতে পারছো? এটা হলো ব্যাপার, একটা বেসিক গাইডলাইন। সো এখানে আমি আমার পেইড ব্যাচে সবকিছু বলে দিচ্ছি। আর বইয়ের চেহারাগুলো কেমন হয়, এই যে এগুলো হলো বইয়ের চেহারা। এইগুলো তুমি স্ক্রিনশট দেওয়া লাগবে না, আমি পিডিএফ তো দিয়ে দিব না, সেখান থেকে তুমি দেখে নিতে পারবা, কোনো টেনশন করতে হবে না। ওকে, নেক্সট আপনাদের যে ক্লাস রুটিন, এটা যদি যারা ফ্রি ব্যাচের আছেন চান, তাহলে আমাকে হোয়াটসঅ্যাপ নাম্বারে একটু নক দিয়েন, আমি আপনাকে এই রুটিনটা দিয়ে দিব, সমস্যা নাই। 01787520631 এই নাম্বারে দিয়ে দিব, তাহলে ক্লাস রুটিন এক্সাম রুটিন দুটোই আপনি পিডিএফ পেয়ে যাবেন। এভাবে আপনি নিজের মতো করে পড়তে পারবেন। আর এই রুটিন কিন্তু আপনাদের গ্রুপে দিয়ে দিয়েছি, তাই না? পেইড ব্যাচে একটু চেক করেন, ওখানে কিন্তু পেয়ে যাবেন। এক্সাম রুটিন এগুলো দেওয়া হয়েছে, কত তারিখ থেকে শুরু হবে, কতদিন, কিন্তু আমি ওরিয়েন্টেশন এগুলো এক্সপ্লেন করছি, সেই জন্য আজকে আর আমি এক্সপ্লেনিং করতে চাচ্ছি না। এমনিতে অনেক বেশি টাইম নিয়ে ফেলছি, অ্যাজিউম করে ফেলছি। আর সাকসেস গতদিন তো দেখালাম, আজকে আবার দেখায় আপনাদের টাইম নষ্ট করার দরকার আছে? দরকার নাই। আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, যার যার শখ ইউটিউবে ডিসক্রিপশন বক্স থেকে দেখে নিন। 305 জন গুনে নেন, 305 জনের বেশি আছে, 7-8 জন আছে, হ্যাঁ। আরো নতুন কয়েকজন নাম দিছে, তো চান্স সাবজেক্ট পাইছে আর কি। 10টা গিফট ক্লাসের কথা বলছিলাম। সেমিনার তো মোটামুটি আমাদের একটুক ছিল। ফ্রি ব্যাচের ডিটেলস লিঙ্কও দেওয়া আছে ইউটিউব ডিসক্রিপশনে, সেখান থেকেও দেখে নিতে পারেন। আর দিন শেষে আমাদের যে ব্যাচটা, অলরেডি আমাদের মনে হয়, আমি যতটুকু দেখলাম 60 জনের মতো ভর্তি হয়ে যাওয়ার কথা এই ব্যাচে। সিট সংখ্যা 100। সো আর 40 জন, বুঝতেই পারতেছেন ক্লাস শুরু হওয়ার আগে 7 জন হয়ে 60 জন হয়ে গেছে। এই 40 জন হইতে আর কয়দিন লাগতে পারে? 40 জন হইতে আর সর্বোচ্চ 7-8 দিনের বেশি লাগবে না, আই থিঙ্ক সো, রাইট? সো সময় থাকতে নিজের সিটটা কনফার্ম করে নেন, আশা করি আপনার সেকেন্ড টাইম প্রিপারেশন অনেক বেশি সুথিং হবে। এই তো। আর জারিন তাসনিম আপু এখন কি শোনা যাচ্ছে? যদি একটু রেসপন্স করতেন, মাঝখানে মেবি আপনার নেট প্রবলেম হয়েছিল। আপনি কি অ্যাক্টিভ আছেন, অনলাইনে আছেন? ও হ্যাঁ, আরেকটা কথা আমার বলতে হবে, সরি, আমি এটা আগে শেষ করে দিই। আচ্ছা দেখো, তোমার আরেকটা আপনাদের যা করতে হবে এটা হলো যে, আমরা যা যা ক্লাস নিব, রাইট, সেই ক্লাসগুলো আপনার অবশ্যই নোট করতে হবে, এবং এটা আমি প্রত্যেকদিন চেক করব। নোট করার জন্য আপনি কি করবেন, এই যে আমাদের ফেসবুক গ্রুপ, ফেসবুকে লিখে যদি আপনি সার্চ দেন উই লার্ন অ্যাডমিশন কেয়ার লেখা এখানে সবকিছুই দেওয়া আছে, আই থিঙ্ক আপনি দেখতে পাচ্ছেন উই লার্ন অ্যাডমিশন কেয়ার, এটা আমাদের গ্রুপ, 16,000+ মেম্বার। এখানে আপনি আপনি যে নোটটা করলেন ওই নোটটা এখানে পোস্ট করে দিবেন। পোস্ট কেমনে করবেন, সব ইনস্ট্রাকশন এগুলো আমি দিয়ে দিব, আপনাকে গ্রুপে দিয়ে দিব, সমস্যা নাই। কেন করবেন এইটা? প্রি ব্যাচের স্টুডেন্টের জন্য বা সুবিধা বঞ্চিতদের জন্য একটা বড় একটা সুযোগ। আপনি পেইড ব্যাচে যতগুলো ক্লাস করবেন সবগুলো আপনি নিজেকে, মানে আমি কোনো স্লাইড দিব না, আপনি নিজে যা বুঝছেন, আপনি যা আমার ক্লাস করে বুঝবেন, ওটা আপনি লিখে গ্রুপে পোস্ট করবেন। এতে কি হবে, আপনি কোনো ভুল করতেছেন কিনা থাকলে আমাদের মেন্টর প্যানেল সবকিছু চেক করে কভার করে দিবে, যে আপু বা ভাইয়া এখানে ভুল হয়েছে, এইটা ঠিক করে নিন। অথবা আপনি প্রতিদিন রেগুলার ক্লাস করতেছেন কিনা এটা আমি বুঝতে পারবো। আপনি রেগুলার এখানে অ্যাটেন্ড না থাকলেও ধরেন রেকর্ডিং দিয়ে করতেছেন, সমস্যা তো নাই, বাট আমি ওটা দেখে বুঝতে পারবো। এই ব্যাচ যেহেতু আমাদের ড্রিম ব্যাচ, এই ব্যাচের সবসময় আমার এক্সপেকটেশন বেশি। গতবার আহ কত হাফ, মানে 50% স্টুডেন্ট এই ব্যাচ থেকে টপ পজিশনে গেছে, কারণ এই ব্যাচে কি পরিমাণ এফোর্ট দেওয়া হচ্ছে আপনি নিজেও বুঝতে পারতেছেন। আর একটা মজার ব্যাপার বলি, এখন কিন্তু আপনারা ওয়ানলি একটা ব্যাচই আছেন, রাইট? পরবর্তী যখন অনেকগুলো ব্যাচ আসবে, তখন ব্যাচ যখন 20টা হয়ে যাবে, আপনিই বলেন তখন কি একটু মানে প্রেশার আমাদের উপর বেশি পড়বে না? আপনি কমফোর্ট কম পাচ্ছেন না? সো এই ব্যাচটা ফাউন্ডেশন কোর্স, এই জন্য এই ব্যাচে সবচেয়ে বেশি এফোর্ট দেওয়া যায়। আমাদের একটা গ্রুপে এতজন মেন্টর মিলে, আর তখন 30-40টা গ্রুপ সামলাইতে হয়, মানে জানের উপর দিয়ে উঠে যায়। এখন কিন্তু এরকম প্রেশার নাই। সো আপনি যতটা পারেন গ্র্যাব করেন, আমাদের মধ্যে থেকে নেন, যত নেবেন তত ভালো। আর এখানে আপনি পেইড ব্যাচের পাবলিক গ্রুপে কেন পোস্ট করবেন ভাই? বললাম না যে
যারা পড়াশোনা করে, যারা আসলে এডুকেটেড, তারা স্বার্থপর না, এত বেশি স্বার্থপর হওয়ার দরকার নাই। আপনার নোট দেখে যদি একটা স্টুডেন্ট শিখতে পারে, সমস্যা আছে, তার ফিনান্সিয়াল প্রবলেম জন্য হয়তো বা সে ভর্তি হতে পারেনি, বাট আপনার নোট দেখে সে যদি শেখে, আপনার সমস্যা আছে না? সে এক্সাম পাচ্ছে না, গাইডলাইন পাচ্ছে শুধুমাত্র, আর নোট পাচ্ছে, কোনো ক্লাস পাচ্ছে না, রেকর্ডিং পাচ্ছে না, কিচ্ছু পাচ্ছে না। তো এই কি সমস্যা ভাই? কোনো সমস্যা আছে? দিও না, শেয়ার করো, সমস্যা তো নাই। আমি মনে করি এটা করা উচিত একটা ভালো মানুষ হিসেবে। একটা ভালো মানুষ হওয়ার জন্য আহ এই তো আমার সেমিনার সম্পর্কিত মোটামুটি বলার ছিল, যা যা বলার ছিল আমি বলে দিছি। এখন আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে, আপনারা আর কি কোশ্চেন করতে পারেন। আমার দিক থেকে যা যা বলার ছিল মোটামুটি বলে ফেলছি। আচ্ছা, আপু এখন অ্যাক্টিভ আছে। আপু আনমিউট করে এখন ওনাদের উদ্দেশ্যে কিছু আর কি বলেন। মাঝখানে একটু তো আই থিঙ্ক প্রবলেম হয়েছিল। আসসালামু আলাইকুম। আমি জাইন তাসমিন আমিরা, বর্তমানে পড়াশোনা করছি রাজশাহী বিশ্ববিদ্যালয় আইবিএ তে, সেশন 22। তো আমার হচ্ছে আরেকটা পরিচয় আছে, আমি একজন সেকেন্ড টাইমার অ্যান্ড ভাইয়ার ব্যাচ থেকে আমি বেসিক্যালি চান্স পেয়েছিলাম। তো আমি আসলে আমার জার্নিটা একটু শেয়ার করি যে কিভাবে একজন সেকেন্ড টাইমার হিসাবে একটা টপ পজিশন কোরিয়ান একটা সাবজেক্টে আসি। কিন্তু আমার সাথে অনেকেই ছিল যারা সেকেন্ড টাইমে চান্স পায়নি, এবং এই বছরও দেখলাম যে অনেকেরই মিস হয়েছে। এটা আসলে কেন হয়? আমি যেটা করেছিলাম যে আমি সবার আগে আইডেন্টিফাই করেছি আমি কেন চান্স পাইনি, আমার আসলে ল্যাকিংসটা কি ছিল, আমার প্রবলেমটা কোথায় ছিল। তো যেটা বুঝতে পারি যে আমার একটা এলোমেলো প্রিপারেশন ছিল, আমার প্রিপারেশন গুছানো ছিল না, আমার বই গোছানো ছিল না, আমার এক্সাক্ট কোনো বই ছিল না, আমার বেসিক ক্লিয়ার ছিল না। তো এগুলো যখন আইডেন্টিফাই করি, এরপর আসলে খুঁজি যে আমি কোথায় আসলে ওই গাইডলাইনটা পাবো যেখানে আমি একটা গুছানো প্রিপারেশন পাবো, যেখানে হচ্ছে আমি আমার সবকিছু এক্স্যাক্টলি একটা গাইডলাইন, প্রপার একটা মেন্টরশিপ পাবো, প্লাস হচ্ছে এক্সামটা এক্সাম দিয়ে আমি আসলে প্রপারলি, মানে আমার একটা রেগুলার একটা এক্সাম থাকবে, এবং ডেফিনেটলি হচ্ছে বাসায় বসে আমি অনলাইনেই খুঁজছিলাম, আমি বাইরে যাব না। আমি দেখলাম যে আমি যেহেতু ফার্স্ট টাইম আর আবির ভাইয়ের একদম লাস্টের দিকে পরিচয় হয়েছিলাম, তো ফার্স্ট দেন সেকেন্ড টাইমে ভাইয়ার ব্যাচে ভর্তি হয়ে যায়। ভাইয়ার যে প্রপার গাইডলাইন, যে টপিক বেস, এটা অ্যাকচুয়ালি আমাকে প্রচন্ড হেল্প করেছে। কারণ আমি একটা জিনিস কি করতাম, আর কিছু না করি না করি ভাইয়ার যে এক্সাম গুলো ওগুলো খুব ভালো করে দিতাম, এবং আমার কাছে বিশ্বাস ছিল ছোট ছোট টপিকে তো পরীক্ষা হচ্ছে, তো এই টপিক গুলো যদি আমি ভালো করে পড়ি এবং ফুল মার্কস পাই, তার মানে ওই টপিকটা আমার ক্লিয়ার হয়ে যাচ্ছে, মোটামুটি আমার হয়ে যাচ্ছে। তো এটা আসলে আমি অন্য কোনো কোচিং এ বা অন্য অনলাইন প্ল্যাটফর্মে আমি খুব একটা বলবো না, কিন্তু এই প্ল্যাটফর্মটা আসলে আপনার রেগুলার ম্যারিট দিচ্ছে, এখানে আপনি বুঝতে পারতেছেন আপনার ম্যারিট কি, আপনি কত পার্সেন্ট নাম্বার পাচ্ছেন, আপনার প্রবলেম গুলো কি, ল্যাকিংস গুলো কি। এটা আসলে আমাকে খুব হেল্প করেছে। তো যারা আসলে এখন সেকেন্ড টাইম প্রিপারেশন নিবা, ডিটারমাইন করো তুমি ফার্স্ট হবা, যেহেতু পড়াশোনা করতেছো, যেহেতু হচ্ছে কষ্ট করতেছো, এই জার্নিটা খুবই কষ্টের। তো ফার্স্ট থেকে ডিটারমাইন থাকা আমি এমন ভাবে করবো আমি যেন ফার্স্ট হতে পারি। তো এই জন্য যেটা করবা যে রেগুলার পড়া রেগুলার শেষ করবা। কোনো টাইম টেবিল নাই যে আপু কয় ঘন্টা পড়বো, অনেকে আমাকে প্রশ্ন করতেছে আপু কয় ঘন্টা পড়া উচিত, কিভাবে পড়া উচিত। আমি বলবো তুমি ভাইয়ার এক্সাম গুলো ভালো করে দেওয়ার চেষ্টা করো, পাশাপাশি হচ্ছে পড়া যতক্ষণ শেষ না হয়, তোমার যদি রাত 3টা 4টা বাজে তুমি 3টা 4টা পর্যন্ত পড়বা, তোমার যদি 10টায় শেষ হয় 10টা, বাট যেভাবে হোক ভাইয়ার প্রত্যেকটা এক্সামে যেন ফার্স্ট 1 থেকে 3-এর মধ্যে থাকো, র্যাঙ্কিং যেন নিচে না নামে। এই জিনিসটা যদি কন্টিনিউয়াস ধরে রাখতে পারো, তাহলে দেখবে ইনশাল্লাহ এন্ড অফ দ্য ডে তোমার প্রিপারেশন ভাইয়ার সাথেও শেষ হয়েছে, তোমার সবগুলো বেসিকও ক্লিয়ার হয়ে গেছে, প্লাস নিজের মধ্যে অটোমেটিক একটা কনফিডেন্ট চলে আসবে যে না, এই এক্সাম গুলো যেহেতু আমি ভালো করেছি, আমি ইনশাল্লাহ ফাইনালে গিয়েও ভালো করব। আর যে কোনো সমস্যা আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ থাকবো, অনলাইনে থাকবো, নক দিবা। আমি একটু আমার জন্য বলে রাখি যে হয়তো অনেক সময় দেখা যায় কি ক্লাসে থাকি, সিন করি, দেখা যায় যে এমন একটা মেসেজ সেটা হচ্ছে ভয়েস দিতে হবে, তো তখন হয়তো ভাবি যে আচ্ছা বের হয়ে ভয়েস দিব, এরপর হয়তো খেয়াল থাকে না। নিজ দায়িত্বে আমাকে আবার নক করবা যে আপু রিপ্লাই, বা নিজ থেকে আমার থেকে একটু আদায় করে নিবা। অনেক সময় এরকম ভুল হয়ে যায় যে সিন করে রাখে আর দেওয়া হয় না। তো এনি টাইম যখন যে প্রবলেম হয় নক করবা, আদায় করে নিবা। কখনো এটা ভাববে না আপু ডিস্টার্ব ফিল করতেছে, আপু আপু হয়তো রাগ করতে পারে, কোনো কিছুই না। আমি নিজেও স্টিল এখন সিনিয়রদের জ্বালাই, তখনও জ্বালাইছি। যত পারো আদায় করে নিবে, এটা হচ্ছে তোমার একটা অধিকার আমার প্রতি, যে আপুর কাছ থেকে আমি আদায় করে নিব, বুঝে নিব। তুমি তো এখানে আসছো, আমাকে পাইছো, so আমার থেকে যেভাবে হোক নিজের থেকে আদায় করে নিবা। বেস্ট অফ লাক, ইনশাল্লাহ দেখা হচ্ছে তোমাদের পাবলিক ইউনিভার্সিটিতে। ইনশাআল্লাহ। আপু দুইটা কথা বলছে। নাম্বার ওয়ান, যে আদায় করে নেওয়ার ব্যাপারটা দেখেন, আমরা কেন আপনাদের জন্য, তাই না? আপনি এখানে আমাদের থেকে সেবা নিয়েছেন, তো ভাইয়া কি মনে করবে? আরে ভাই, ভাইয়া কি মনে করবে মানে কি?
তোমার বুঝতে হবে, তোমার যা দরকার তুমি জিজ্ঞাসা করবে, ভাইয়া কিছু মনে করবে না, ভাইয়া এই ফ্রেজটা পার করে আসছে, ভাইয়া জানে যে এই টাইমে একটা স্টুডেন্টের মনের মধ্যে কি যায়, প্রবলেম সলভিং ব্যাপারটা কিরকম বাজেভাবে ইফেক্ট ফেলে। সো তোমার যত সমস্যা তুমি দাও, সুন্দর মতো তোমাকে সলভ করে দেওয়া হবে। একটু টাইম লাগতে পারে, ওই যে বললাম, সাথে তো সবসময় সিন করা যায় না। এই যে আমি এখন সেমিনারে, এখন কেউ প্রবলেম দিলে আমি সিন করতে পারবো পারবো না, তো 1-1.5 ঘন্টা টাইম লাগতে পারে, এতটাই আর কি। আর একটা কথা আপু বলছিল যে আমি কত ঘন্টা পড়বো, ভাই শর্টকাট বুঝো, তোমার 8 ঘন্টা ঘুম, প্রপার ঘুম কয় ঘন্টা, 8 ঘন্টা। 8 ঘন্টা কম ঘুম পেরে তোমার পড়তে হবে না, ওকে? এত বেশি পড়ার প্রেশার নাই। 8 ঘন্টা ঘুম বাদে ভাই তুমি সব সময়ই পড়বা। কত ঘন্টা পড়বো কি বলে, এইটা কেমন কোশ্চিন, মানে পড়া শেষ হচ্ছে নাকি অ্যাডমিশনে? 8 ঘন্টা একটা প্রপার স্লিপ হবে, তারপর ভাই তুমি যতক্ষণ পারো পড়তে থাকো, এই। আর আরেকটা ব্যাপার হইতে পারে, আপু যেটা বললো, আমার যা পড়া দিছে একটু কমপ্লিট করার জন্য যতক্ষণ পড়তে হবে ততক্ষণ, সবার মেমোরি ক্যাপাসিটি সেম না। আমি যে জিনিসটা 10 মিনিটে পারি, আপনার 15 মিনিট লাগতেই পারে, কনসেপ্টটা এরকম। তো এইভাবে যদি আপনি কন্টিনিউ করেন, আশা করি যে আপনাকে পাবলিকান হওয়া থেকে, যদি কোনো দুর্ঘটনা না হয়, কোনো ভাগ্যের তকদিরের একটা ব্যাপার আছে, এমন কোনো কিছু না হয়, তাহলে আপনার দিক থেকে আপনি সর্বোচ্চ এফোর্ট দিবেন। আর মনে রাখবেন, আল্লাহ তাআলা পরিশ্রমীদের বিনা পারিশ্রমিকে কখনো ফেরত দেন না, তাদেরকে অবশ্যই কিছু না কিছু দেন। রাইট? আমি পরিশ্রম করছিলাম আইবিএ তে, আইবিএ আমার কোনোভাবে হয়নি। এই যে এখন এই যেখানে আমি ইংলিশে খুব ভালো ক্লাস নিতে পারতেছি, সেটা আমার একটা ব্যাকআপ। সামনে আইবিএ আছে, ইনশাল্লাহ দেখা যাক কি হয়। সব মিলায়া একটু ছিল আমাদের সেমিনারের ব্যাপারে। সেমিনারটা আমি এখানেই ক্লোজ করতেছি। আর তারপর আপনাদের কিউএনএ সেশন আমি চালু করবো, আপনাদের যত কোশ্চেন আছে সবগুলো কোশ্চেন একটু পর নিব। ওকে? আর ব্যাচ সম্পর্কে যেটা বললাম, ডিটেল জানার জন্য আপনি হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন, কারণ 40টা সিট তো খুব দ্রুত ফুল হয়ে যায়। ক্লাসই শুরু হয়নি, অলরেডি অনেকগুলো ফুল হয়ে গেছে। পরে আমাদের যেহেতু কি বলে, কোয়ান্টিটি অনেক বড় একটা ম্যাটার, কোয়ালিটি সার্ভিস ম্যাটার। সো পরে চাইলেও আই থিঙ্ক আমি নিতে পারবো না, আমি কখনো এটা করতে পারবো না, কারণ কোয়ালিটি ইজ এভরিথিং টু আস, এটা আমি সবসময় মনে করি। আর এতটাই, আমি রেকর্ডিং এখানে ক্লোজ করতেছি। ইউটিউবের জন্য এতটুকুই। ওকে, আল্লাহ হাফেজ।